প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের সেমিকন্ডাক্টরের আজকে সেকেন্ড ক্লাসটাতে আমরা আসছি। তো এই ক্লাসে হচ্ছে মেইনলি ট্রানজিস্টর নিয়ে আলাপ আলোচনা হবে। তো এখান থেকে এইচএসসি পরীক্ষায় মানে খুব যে বেশি প্রশ্ন আসে তা না, মোটামুটি ঘুরাই ফিরে একই ধরনের প্রশ্ন আসে। তো ওইটাই আমরা হচ্ছে ডিল করব, যে কেমনে এই প্রশ্নগুলো সলভ করা যায় এই জিনিসগুলো নিয়ে। তো চলো আমরা শুরু করি। গত দিনের মতো ওই যে ইম্পর্টেন্ট প্রশ্ন বা হচ্ছে কোথায় কোন কোনগুলা জিনিস আসে বারবারে, ওই অ্যানালাইসিসটা আজকের স্লাইডেও দেওয়া আছে। তো এটা কিন্তু অবশ্যই তোমরা দেখবা। কালকে এইটুকুর অনেক দূর আলোচনা হয়ে গেছে প্রশ্ন ধরে ধরে। তো আজকেও আরো প্রশ্ন আছে সামনে, এই যে সামনে আসলে দেখবে যে আরো গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন বা ব্যাখ্যামূলক এগুলো আছে। বাট এইখানে আমরা আজকে ওই যে ওই অঙ্কগুলা দিয়ে শুরু করব। কালকে তো আমরা হচ্ছে ডায়োড সম্পর্কে মোটামুটি জানছি। তো এইটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে গেলে কি লাগবে আমার, এগুলো একটু চিন্তা করি। যেমন এইখানে হচ্ছে বলছে যে D1 D2 D3 একই প্রকৃতির ডায়োড, এদের প্রত্যেকটার গতীয় রোধ ডাইনামিক রেজিস্ট্যান্স 150 ওহম। তো বলছে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো। এই যে এখানে এ আর বি বিন্দুর মধ্যে বলছে বিভব পার্থক্য নির্ণয় করতে। আর এখানে আর কি বলছে, যে বর্তনীতে D3 ডায়োডটাকে এম এবং এন এর মাঝে কিভাবে স্থাপন করা হলে ভোল্টমিটার ক্রমান্বয়ে সর্বনিম্ন আর সর্বোচ্চ পাঠ দিবে, বর্তনী অঙ্কন পূর্বক বিশ্লেষণ করো, এরকম বলছে আর কি। তো এইখানে এই যে ডাইনামিক রেজিস্ট্যান্স, যেটা ডাইনামিক রেজিস্ট্যান্স হচ্ছে এই যে এরকম ডায়োডের যে গ্রাফ, গ্রাফ থেকে বের করে। এখানে অবশ্য বের করতে দেয় না, এখানে বলেই দিছে যে 150 ওহম। তো আমাদের এখানে বলছে যে প্রথমে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে। তাহলে সেইটা আমরা কিভাবে বের করতে পারি? তো এই যে এ আর বি বিন্দু এর মধ্যে হচ্ছে একটা যদি ভোল্ট মিটার লাগাই দিতাম আমরা, তাইলে কি হইতো? তাইলে বিভব পার্থক্য আমরা বের করতে পারতাম। তো এখানে হচ্ছে ইনপুটে যেই ভোল্টেজটা, ওটার অবশ্য মান দেওয়া নাই। তো এখানে খালি প্লাস মাইনাস এরকম দেওয়া আছে। তো এখানে কোনো মান দেওয়া নাই, তাহলে এটাকে আমরা হচ্ছে ভি ধরে নিয়ে আমরা হচ্ছে এটা বলতে পারি, ভি ধরে নিয়ে। তো আপাতত আমরা হচ্ছে একটা জিনিস চিন্তা করি, যে এখানে যদি শুধু ভি ভোল্টেজ থাকে, তাইলে ওইখানে হচ্ছে এখন কত ভোল্টেজ পাওয়া যাবে এইটা। তো এখন চলতরিতে তোমাদের এরপরে পড়াবো, এই প্রবলেমগুলো চলতরিতে সলভ করে দিলে ভালো হইতো। চলতরিতে আবার এই প্রশ্নটা আমি নিয়ে আসবো। কিন্তু দেখো ঝামেলাটা কোথায়। প্রথমে গতে বলছে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো। এখানে D3 কে আমরা কানেক্ট করছি এখনো? না, কানেক্ট করি নাই। ওই যে বলছে যে বর্তনীতে D3 ডায়োডটাকে এম এন এর মাঝে কিভাবে স্থাপন করা হলে, এম এন হচ্ছে এই যে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এম আর এন এরকম একটা পয়েন্ট দেওয়া আছে, এর মধ্যে স্থাপন করব, এখনো করি নাই। তাহলে গতে হচ্ছে এটা স্থাপন না করা অবস্থায় বলছে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে। তো এখন কথা হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যে আমি যদি ভোল্ট মিটার লাগাই, এই যে ভোল্ট মিটার, এই যে এইভাবে যদি আমি ভোল্ট মিটার লাগাই, তাহলে দেখো কাহিনীটা কি হয়। এইখানে এটা যদি উপরেরটা যদি পজিটিভ হয়, তাহলে D1 হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে ফরওয়ার্ড বায়াসে থাকলে এটার ভিতর দিয়ে কারেন্ট যাওয়ার কথা, যদি এই যে সার্কিট কমপ্লিট হয়। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি সার্কিট কমপ্লিট, কিন্তু ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স কেমন? ভোল্টমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে অনেক বেশি, ভোল্টমিটার রেজিস্ট্যান্স হচ্ছে অসীমের কাছাকাছি। সো এটার ভিতর দিয়ে আসলে আসলে তো তেমন কোনো কারেন্ট আসলে যাবে না। তো কারেন্ট যদি না যায়, হ্যাঁ, এটার ভিতর দিয়ে যদি কারেন্ট না যায়, তাহলে কারেন্ট না গেলে এখানেও ভোল্টেজ ড্রপ হবে না, এখানেও ভোল্টেজ ড্রপ হবে না। তাহলে এখানে ভিতে যা আছে অলমোস্ট এই ভোল্টমিটারে তাই ভোল্টেজ দেখা যাবে আউটপুটে। তার মানে এটাকে যদি আমরা আইডিয়াল ডায়োড ধরি, অবশ্য গতীয় রোধ বলছে 150 ওহম। যাই হোক, কারেন্ট তো যাচ্ছে না, তাহলে গতীয় রোধ যাই থাকুক না কেন, তাহলে এখানে তো ভোল্টেজ ড্রপ হচ্ছে না আমার। তাহলে এখানে আমরা যদি ভোল্ট মাপি, তাইলে হচ্ছে আসলে এখানে ভি ভোল্টেজ যা আছে অলমোস্ট তাই পাবো। এটা হচ্ছে একটা আর্গুমেন্ট। কিন্তু এখানে কিন্তু কোথাও তোমাকে বলে দেয় নাই এই ডায়োডগুলার নি ভোল্টেজ কত বা ড্রপ ডাউন ভোল্টেজ কত। সেইটা যদি বলে দিত, তাইলে আবার তুমি এইভাবে চিন্তা করতে যে ও আচ্ছা, এখানে যদি অল্প পরিমাণে খুব শূন্যের কাছাকাছিও কারেন্ট যায়, তাহলে এখানে তো একটা ড্রপ ডাউন ভোল্টেজ খরচ হয়েছে, তাহলে 0.7 খরচ হয়েছে। তাহলে এইটার ভোল্টেজটা পাওয়া যাবে হচ্ছে ভি -0.7। তাহলে এই জন্য এই প্রবলেমটা আমরা আপাতত রেখে দিছি। এটা হচ্ছে চলতরিতে গিয়ে আবার আমরা একটু দেখবো, ওইখানে যেহেতু ভোল্টমিটার ডিটেইলসে পড়ানো হবে। কারণ ভোল্টমিটার বসাইছি, ভোল্টমিটারের আচরণের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে যে ভোল্টমিটারটা কেমন। আর এই যে D3 ডায়োডটাকে এম আর এন এর মধ্যে কিভাবে স্থাপন করলে ভোল্টমিটার ক্রমান্বয়ে সর্বোচ্চ আর সর্বনিম্ন পাঠ দিবে। সো এইখানে ব্যাপার যেটা, আমরা যদি এই D3 এটাকে ফরওয়ার্ড বায়াসে লাগাই,
তাহলে তো হচ্ছে কারেন্ট দিবে, অর্থাৎ এখনকার যে অবস্থা ওইটার মতোই অবস্থা। রিভার্স বায়াসে লাগালে এখানে কাট অফ করে দিবে। কাট অফ করে দিলে এখানে আমরা ভোল্টেজ কি পাবো? কাট অফ করে দিলে ভোল্টেজ জিরো পাবো দুইটা বিন্দুর মধ্যে, যেহেতু কোনো প্রবাহ একদমই নাই। তাহলে হচ্ছে এখানে ভোল্টেজ আমরা জিরো পেয়ে যাব এইরকম। কিন্তু যদি আমরা হচ্ছে এটাকে ফরওয়ার্ড বায়াসে লাগাই, তাহলে এখন যে অবস্থা সেই অবস্থার মতো হবে, অলমোস্ট এটার কাছাকাছি পাবো। তো এইটাও আমরা হচ্ছে চলতরিতে গিয়ে সুন্দর মতো এটা বুঝে আসতে পারবো। তো আপাতত এই জন্য এটা রেখে দিলাম, যদিও বলছি যে কি ঘটবে ঘটনা, বাট তখন ভোল্টমিটারের আচরণ জানলে আমি ডিটেইলসে নিজেই চিন্তা করতে পারবো। তাহলে এটা হচ্ছে চলতরিত লিখে দিই, চলো তড়িৎ এ। তাহলে চলতরিতে ঠিক একইভাবে এইটাতে একটু যাই। এটা অবশ্যই এখনই আমরা সলভ করতে পারবো, কারণ এটা অলরেডি আমরা গত ক্লাসে দেখছি। তাহলে এইখানে এই যে সার্কিটটা, এই সার্কিটটাকে আমি না চাইলে একটু নতুন করে আঁকতে পারি। এই যে 1423, 1423 ডায়োড গুলা। তাহলে এটাকে আমি একটু নতুন করে আঁকবো এই কারণে, কারণ ওই ছবিটা দেখে অনেকের বুঝতে অসুবিধা হয়, এই জন্য আমি নতুন করে একটা ছবি এঁকে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের সেই ইনপুটের কয়েল ট্রান্সফরমারের, আর এটা হচ্ছে ট্রান্সফরমারের কোর, আর এটা হচ্ছে আমাদের সেই আউটপুট কয়েল। এখন ইনপুট কয়েল আউটপুট কয়েল তো আমরা না হয় বুঝলাম। তাহলে এইখানে আমাদের ডায়োড গুলা কিভাবে কানেক্টেড একটু দেখি। এই পাশে এন, ওই পাশে পি দিয়ে। তাহলে এই পাশে এন, এই যে এন, আর এই পাশে হচ্ছে পি। ও পি তো এইটা, এই যে পি দিয়ে দেওয়া, এই যে এরকম। আর নিচেরটা যেটা সেটা কেমন দেওয়া? নিচেও এই পাশে এন, ঠিকই আছে, তাই হওয়ার কথা, এই এরকম। আর ওই পাশে হচ্ছে আমার পি দেওয়া। এটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, দেখলে মজা পাবা। সো আমি ছবিটাকে কেন নতুন করে আঁকলাম? কারণ এইখানে আমাদের যে লোড রেজিস্ট্যান্স আর এল, এটা এই পাশ দিয়ে এইভাবে ঘুরায় আনছে, তো এটা অনেকের ভিজুয়ালাইজ করতে একটু সমস্যা হয়। কেন লোড রেজিস্ট্যান্সটা আমরা এই দুই পয়েন্টের মাঝে যেহেতু দিছি, ঘুরাই আই না, এই দুই পয়েন্টের মাঝে ডিরেক্টলি দিয়ে দিতে পারি। তাহলে ডিরেক্টলি দিলে দেখো কি হয়, তোমার চিন্তা করতে সুবিধা হয়। এই যে চিন্তা করতে সুবিধা হয়, আমরা লোড রেজিস্ট্যান্সটাকে এই দুই পয়েন্টের মাঝে এইভাবে দিয়ে রাখছি। ওকে, ভেরি গুড। তাহলে এখন এটার নর্মাল অপারেশন কেমন হইতে পারে সেটা আমরা আগে একটু দেখি। এখন হচ্ছে আমরা নর্মাল অপারেশন দেখব। নর্মাল অপারেশন, নর্মাল অপারেশন দেখার সময় আমাকে কি করতে হবে? নর্মাল অপারেশন দেখার সময় এটাকে আমি একটু কপি করে নেই। আমি পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেলে দেখব। যে প্রথমে সব ডায়োড, সব ডায়োড ঠিক আছে এটা দেখাবো। সব ডায়োড ঠিক আছে এটা ধরে নিয়ে দেখাবো। আমার ওই যে ওইখানে লেখা আছে 1 2 3 4 কোনটা। এই যে এটা হচ্ছে আমাদের ডায়োড 1, এটা হচ্ছে আমাদের ডায়োড 2, এই যে এটা ডায়োড 2, ওইটা হচ্ছে আমাদের ডায়োড 3, আমি ভিতরে লিখে দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ডায়োড 4। 1 2 3 4, চারটা ডায়োড। তো এখন মনে করো চারটাই ঠিক আছে। তো চারটাই যদি ঠিক থাকে, এই যে এখানে 1 2 3 4 লিখে দিলাম। তাহলে চারটাই যদি ঠিক থাকে তাহলে একটু দেখো। প্রথমে পজিটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করো, নীলকালি দিয়ে দেখাই, এইটা প্লাস এইটা মাইনাস। তাহলে এইটা প্লাসের জন্য, প্লাসের জন্য কি এন ফরওয়ার্ড নাকি পি ফরওয়ার্ড ব্যাস? পি ফরওয়ার্ড ব্যাস। তাহলে কারেন্ট এদিক দিয়ে যাবে, ওকে গেল। তারপর হচ্ছে এই মাইনাসের জন্য, মাইনাসের জন্য কি এই আমাদের এন টাইপ, এই এন টাইপটা ফরওয়ার্ড নাকি পি টাইপ ফরওয়ার্ড বলো? মাইনাসের জন্য এন টাইপ ফরওয়ার্ড, পি টাইপ রিভার্স। তাহলে এন টাইপ যদি ফরওয়ার্ড হয় মাইনাস, তাহলে মাইনাসের দিকে এদিক দিয়ে কারেন্ট আসবে, পি থেকে এন এর দিকে। তাহলে দেখো এইটা ফরওয়ার্ড এটা ফরওয়ার্ড, দুইটাতেই পি থেকে এন এর দিকে কারেন্ট যাচ্ছে। এটা রিভার্স এটা রিভার্স। তাহলে যেগুলা রিভার্স, ওই পাশে তো ছবি আঁকা আছেই, যেগুলা রিভার্স, সেই রিভার্স ডায়োড গুলা আমি মুছে ফেলি, এটা আমার দরকার নাই। রিভার্স মানে তো তার ভিতর দিয়ে কারেন্ট যায় না। তাহলে মুছে ফেললাম, এইটাও মুছে ফেললাম। এখন দেখো তোমার কাছে অবভিয়াসলি মনে হবে যে ও তাহলে এই কারেন্টটা এখানে এসে এদিকে যেতে হবে, তাহলে নিশ্চয়ই এদিক থেকে এদিকে যায়। তাহলে লোড রেজিস্ট্যান্স আর এল এর ভিতর দিয়ে সে এদিক থেকে এদিকে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের সেই লোড রেজিস্ট্যান্স আর এল। তাহলে এই এখানে প্লাস এখানে মাইনাস থাকলে সে এদিক থেকে সে এইভাবে যায় এইভাবে যায় এইভাবে যায়। তাহলে কারেন্ট যাচ্ছে কোন দিকে? দেখো পি থেকে এন এর দিকে, রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে গেলো, আবার পি থেকে এন এর দিকে, এই আবার ফেরত আসলো। তাহলে পি থেকে এন এর দিকেই কিন্তু সবসময় কারেন্ট যায়, পি থেকে এন এর দিকেই কারেন্ট যায়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। এই যে সায়েম, সজল, তোমরা আছো।
ওকে, তাইলে এইটুকু আমরা দেখলাম। এইবার তুমি চিন্তা করো নেগেটিভ হাফ সাইকেলে কি হয়। এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস। তাহলে এই প্লাসটা এসে ও কি দেখবে, এদিকে এন টাইপ, এদিকে পি টাইপ। আর এই মাইনাসটা এসে কি দেখবে, এদিকে এন টাইপ, এদিকে পি টাইপ। তাহলে প্লাসের কথা একটু চিন্তা করি। প্লাসটা আসতেছে আসতেছে, এই যে এটা পি টাইপ। তাহলে পি থেকে এন এর দিকে কারেন্ট যাবে। এটা নীলকালি দিয়ে দেখাই। পি থেকে এন এর দিকে কারেন্ট যাবে কোনটার ভিতর দিয়ে, ডায়োড 3 এর ভিতর দিয়ে। মাইনাস আইসা কি দেখবে, এন টাইপ ফরওয়ার্ড, পি টাইপ তার জন্য রিভার্স। তাহলে এই এনটা ফরওয়ার্ড, এটা দিয়ে কারেন্ট আসবে কোন দিকে, কারেন্ট আসবে পি থেকে এন এর দিকে। তাহলে যে পি থেকে এন এর দিকে কারেন্ট যাবে। তাহলে এখন যে দুইটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে না ওদেরকে আমি মুছে ফেলি। এদেরকে আমি মুছে ফেললাম, মুছে ফেললাম। এই যে, তাহলে এখন হচ্ছে নর্মাল অপারেশন, মানে সবগুলা ডায়োড ঠিক আছে সেই অবস্থায় এমন হবে। তাহলে এদিকে কারেন্ট যাচ্ছে, তো এটার ভিতর দিয়ে এখনো এদিকেই কারেন্ট যায়, এটার ভিতর দিয়ে এখনো এদিকেই কারেন্ট যায়। দুই ক্ষেত্রেই লোড রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে আমার একই ডিরেকশনে কারেন্ট যাচ্ছে। তাহলে আমি যদি ইনপুট, এই যে এইটা, এটা হচ্ছে ভি ইন, ইনপুট, ইনপুট হচ্ছে আমার এই যে এই কয়েলটা। তাহলে ইনপুটের ভোল্টেজ যদি আমি এইখানে দেখাই গ্রাফের মধ্যে, আর আউটপুটের ভোল্টেজটাও যদি দেখাই, তাহলে জিনিসটা কেমন দেখাবে দেখো। ইনপুটের ভোল্টেজ যদি আমি দেখাই ভি ইন, আর আমি যদি আউটপুটের ভোল্টেজ দেখাই যে এটার একরসে, আর এল এর একরসে, এটা হচ্ছে এটার দুই পাশে যে ভোল্টেজ, এটাকেই আমরা ভি আউট বলতেছি। তার মানে এটার কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণফল ভি আউট। তাহলে ভি ইন আর ভি আউট যদি আমরা হচ্ছে তুলনা করি, ভি ইন তো এসি, ওই যে কয়েল থেকে আসতেছে, ট্রান্সফরমারের কয়েল থেকে আসতেছে। আর ভি আউট হচ্ছে এই যে এটার ভিতর দিয়ে যখন যায়, এদিকে যখন প্লাস তখনও এটার ভিতর দিয়ে এদিকে যায়, এদিকে যখন প্লাস তখনও এটার ভিতর দিয়ে এদিকেই যায়। তাহলে এই পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল, এই দুইটার জন্য জিনিসটা সেম, দুইটার জন্যই জিনিসটা সেম। তাহলে কিরকম সেম, সেটা হচ্ছে দুই ক্ষেত্রেই এটার ভিতর দিয়ে এইভাবেই কারেন্ট যায়। এটাও উপরেই যায়, এটাও উপরেই যায়, মানে একমুখী হয় কারেন্টটা, এই যে এরকম। নাইলে আমরা যদি ডিরেক্টলি এইটার সাথে সংযোগ দিতাম, ডায়োড টায়োড ছাড়া ডিরেক্টলি এইটার সাথে যদি সংযোগ দিতাম, এই উপরের মাথা এখানে, নিচের মাথা এখানে, ডায়োড নাই, তাহলে কি পজিটিভ হাফ সাইকেলের সময় এদিকে কারেন্ট যাইতো, নেগেটিভ হাফ সাইকেলের সময় কি এই নিচেরটা পজিটিভ, তখন উল্টা দিকে কারেন্ট যাইতো। তাইলে একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, এটার মতো হইতো। কিন্তু তা না হয়ে ডায়োড গুলো এমন ভাবে বসানো আছে, তাহলে যখন যেটা কন্ডাক্ট করে সেটা যদি আমি বসাই, তাহলে এই চিত্রটা আসে। তাহলে এটা হচ্ছে ওর নর্মাল অপারেশন, এটা হচ্ছে ওর নর্মালি এরকম আউটপুট সে দেয়। কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু সেইটা না। প্রশ্ন হচ্ছে যে এখানে ঘ নাম্বার প্রশ্নটা দেখো, যে বলছে ডি4 সংযুক্ত অবস্থায় কিরকম আউটপুট দেয় এটা বের করতে বলছে। আর গতে একটা বলছে প্রতিটা ডায়োডের গতি ও রোধ নির্ণয় করো। গতি ও রোধের জন্য কি এই ভোল্টেজকে তুমি এই কারেন্টের পার্থক্য দিয়ে ভাগ করবা। তাহলে এটা এমনি এখানে করে ফেলি। আমাদের ভোল্টেজের পার্থক্য হয়েছে 0.6, আর কারেন্টের পার্থক্য হয়েছে কি 100 থেকে 150 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 50 মিলি। তাহলে 50 × 10⁻³ তাহলে কত আসে একটু দেখি, এটা একটু দেখে তারপরে আগাই। ওকে, সজল মনে জিজ্ঞেস করছো যে ওই যে পরীক্ষার পুরস্কার কিভাবে দিব, তাই না? ওইটা তোমাদের জানাই দিবে। আচ্ছা, এটা হচ্ছে এখানে 0.6 / 50 × 10⁻³ তাহলে 12 আসে, 12। তাহলে এখানে হচ্ছে 12 ওহম। আর এইবার আমরা যদি ডি4 কে নষ্ট করে দেই, দেখো ডি4 কোনটা ছিল, এইটা। তাহলে ডি4 এ এই পজিটিভ হাফ সাইকেলে কারেন্ট যাবে না, শুধু নেগেটিভ হাফ সাইকেলে কারেন্ট যাবে, কারণ এখানে ডি1 আর ডি3 ব্যবহার হয়। তাহলে আমরা এটাকে একটু কপি করে নেই, এই স্লাইডটাকে একটু কপি করে নেই, এই স্লাইড কপি করে নিলাম। তাহলে আমাদের ডি4 নষ্ট, তাহলে এই সিনারিওটা বাদ, এই সিনারিওটা বাদ। তাহলে আমরা এখানে ডি4 নষ্ট, ডি4 নষ্ট, তাহলে ওই ডি4 যেখানে ইউজ হয় ওই পুরো সিনারিও বাদ। তাহলে হচ্ছে ডি1, ডি3 কাজ করে। তাহলে ডি1, ডি3 কি নেগেটিভ হাফ সাইকেল, অর্থাৎ পজিটিভ মাথা যখন নিচে তখন সে অপারেট করে। তাহলে পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল।
তাহলে পজিটিভ হাফ সাইকেল গুলাকে তুমি নাই করে দাও। এই যে পজিটিভ হাফ সাইকেল নাই, পজিটিভ হাফ সাইকেল নাই। তাহলে শুধু নেগেটিভ হাফ সাইকেলে সে কন্ডাক্ট করতেছে। তাহলে পজিটিভ হাফ সাইকেলে কি কি, ভোল্টেজ জিরো, নেগেটিভ হাফ সাইকেলে আছে। পজিটিভ হাফ সাইকেলে ভোল্টেজ জিরো, নেগেটিভ হাফ সাইকেলে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফিকেশন হয়ে গেল। হাফ ওয়েভ রেকটিফিকেশন হয়ে গেল, তাই না? অর্ধেক, হাফ ওয়েভ। তাহলে এরকম যখন তুমি দিবা, তার মানে ব্রিজ রেকটিফায়ারই তুমি বসাইছো, কিন্তু আনফরচুনেটলি ডি4 নষ্ট হয়ে গেছে, তখন কি পুরো সার্কিট কাজ করা বন্ধ করে দিবে? না, সে ফুল ওয়েভ রেকটিফিকেশনের জায়গায় হাফ ওয়েভ রেকটিফিকেশন দিবে। তাহলে ডি4 সংযুক্ত অবস্থায় এসি কে ডিসি রূপান্তর সম্ভব কিনা, এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, কিন্তু সচিত্র ব্যাখ্যার মধ্যে এসে বলবা যে হাফ ওয়েভ হিসাবে সেটা কাজ করবে। হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার হয়ে যাবে। এই যে হাফ ওয়েভ রেকটিফায়ার যে হয়ে গেল, তাহলে ইফেক্টিভলি আউটপুটে গড় ভোল্টেজ অর্ধেক হয়ে গেল না? কারণ আগে যেই টাইমটুকু ভোল্টেজ থাকতো এখন তার অর্ধেক টাইম আছে, তাহলে গড় ভোল্টেজ অর্ধেক হয়ে যাবে। তার মানে কি, তোমার হচ্ছে পাওয়ার কমে যাচ্ছে, তাই না? তাহলে একটা ডায়োড নষ্ট হয়ে গেলেও সে আসলে কাজ করবে, কিন্তু তার আসলে হচ্ছে ওই যে হাফ ওয়েভ রেকটিফিকেশন হয়েছে, হয়ে তাহলে ভোল্টেজ কমে গেছে। তো তোমাদেরকে এটা পড়ানোর জন্য যেটা মনে পড়লো পড়াইতে গিয়ে, সেটা হচ্ছে যে আমার ওই যে ধরো একটা মেশিনের পাওয়ার সাপ্লাই, তো হঠাৎ করে দেখতেছি কি ওই মেশিনটা আগে যেরকম কাজ করতেছে ওরকম কাজ করতেছে না, মানে এটা মনে করে কিছু একটা অংশ গরম হয়, তো এটার কোন একটা অংশ এরকম গরম হয়, তো ও আর গরম হইতে পারতেছে না, সার্টেন টেম্পারেচার উপর উঠতে পারতেছে না। তখন ভোল্টেজ মেপে দেখি কি আউটপুটের যে ভোল্টেজ, সেটা সামহাও আগে যা আসতো তার অর্ধেক হয়ে গেছে। তাহলে ওইটার ভিতরে আসলে কি হয়েছিল? ওইটার ভিতরে যে পাওয়ার সাপ্লাই ইউনিটটা ছিল, সেই পাওয়ার সাপ্লাই ইউনিটে এরকম ডায়োড থাকে, এবং সেই ডায়োডের মধ্যে একটা ডায়োড আসলে নষ্ট হয়ে গেছিল। তাহলে নষ্ট হয়ে যাওয়াতে লিটারালি এক্স্যাক্টলি এই কাজ হয়েছে। তার মানে ওর আউটপুট দেওয়ার কথা এইরকম, কিন্তু সে দিতেছে এইরকম অর্ধেক, তাহলে আউটপুট ভোল্টেজ তো অর্ধেক হবেই। তাহলে এই জন্য আর সে একটা জিনিসকে সার্টেন টেম্পারেচারের বেশি গরম করতে পারতেছে না, একটা কম্পোনেন্ট। সো পরে হচ্ছে ওই পাওয়ার সাপ্লাইটা ঠিক করে দেওয়াতে আবার পুরো মেশিন ঠিক হয়ে গেছিল। সো এই হচ্ছে ব্যাপার। তাহলে তুমি যদি এই থিওরি গুলা ভালো করে বুঝো, তুমি নিজে নিজেই অনেক কিছু আসলে করে ফেলতে পারবা। তবে হ্যাঁ, একেবারে সার্কিটের যে চিপ, মানে হচ্ছে আইসি নষ্ট হয়ে গেলে তো আসলে কিছু করার নাই, আইসি পাল্টাই ফেলতে হয়। বাট এই ধরনের ছোটখাটো কম্পোনেন্ট এগুলো নষ্ট হইলে তুমি রিপ্লেস করে দিলে আবার মেশিনটা সুন্দর মতো চলে। সো এটাই হচ্ছে মজা, যে তুমি থিওরি জানলা, এটাকে প্র্যাকটিক্যালি ইউজ করতে পারলা। ওকে। সিলিকনের জন্য ড্রপ ডাউন ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট, হ্যাঁ সাইম ঠিক বলছো। আর আইসি কি, আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। তোমাদের নেক্সট ক্লাসে আমি একটু দেখাই দিব আইসি গুলা, কয়েকটা আইসি দেখাই দিব, বিশেষ করে লজিক গেটের যে আইসি গুলা সেগুলা দেখাই দিব। তোমাদের পরের ক্লাসে হচ্ছে লজিক গেট নিয়ে একটু আলাপ আলোচনা করব এটাতে। আর আজকে হচ্ছে ট্রানজিস্টর নিয়ে আসি, ট্রানজিস্টরও দেখাই দিব। পরের ক্লাসে একটু ছোট হবে, কিন্তু এই এই জিনিসগুলো একটু হাতে কলমে দেখাই দিব। তারপর আমরা চলতরিতে মুভ করব। আচ্ছা, এটা গতদিন আলোচনা করছি বেশিরভাগ জিনিস, কিন্তু শেষের দুইটা জিনিস বাকি আছে। তো এই জিনিসগুলা, এই যে বিমোচক, এটাও হয়ে গেছে। এনপিএন আর পিএনপি, এইটাই হচ্ছে আগে আমরা অ্যাম্প্লিফিকেশন সুইচিং এগুলো আগে দেখে নিই, তারপরে তারপরে যাব। ওকে। তাহলে এই যে বিজেটির মোড গুলাতে আসি আমরা। বিজেটির মোড: অ্যাক্টিভ, কাট অফ, স্যাচুরেশন, রিভার্স অ্যাক্টিভ। আমাদের এমিটার বেস জাংশন, এই জাংশন কোনগুলো একটু দেখি আবার। ধরো আমরা এনপিএন বা পিএনপি ট্রানজিস্টর যেটাই চিন্তা করি, এই যে এটা হচ্ছে এনপিএন, এনপিএন। আর মনে করো হচ্ছে ওই পাশে পিএনপি আঁকলাম, পিএনপি, পিএনপি, এরকম। তো এনপিএন ট্রানজিস্টরে তোমার ধরো এমিটার যেটা, এমিটার আমি এটা একটু রিড ড্র করতেছি বাস্তবতার সাথে মিলানোর জন্য, একটু রিড ড্র করতেছি, পুরোপুরি না, জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য। এনপিএন ট্রানজিস্টরে এই যে প্রথম এমিটার যেটা, এই টার্মিনালটা, এটা হচ্ছে মিডিয়াম থাকে, বেজ অ্যাকচুয়ালি অনেক ছোট থাকে, আর কালেক্টরটা অনেক চওড়া থাকে। তাহলে এটা এমিটার, এটা বেজ, এটা কালেক্টর। তো বেজ থেকে এই তারটা বের হয়ে আসছে। এখন এমিটারের তুলনায় বেজ কম চওড়া, কত কম? বাস্তবে এটার তুলনায় এটা হয়তো 50 ভাগের 1 ভাগ চওড়া। তার মানে এরকম 50টা মিলে এটা সমান হবে। আবার এইটার তুলনায় এটা আবার অনেক বেশি চওড়া। এখন
এটা যদি এনপিএন ট্রানজিস্টর হয়, এনপিএন, তাহলে এটা তুমি ফসফরাস দিয়ে ডোপিং করছো, এটা অ্যালুমিনিয়াম দিয়ে ডোপিং করছো, এটা ফসফরাস দিয়ে ডোপিং করছো। তাহলে এইখানে ডোপিং এর ইন্টেন্সিটি কেমন? এমিটারে ডোপিং এর ইন্টেন্সিটি অনেক বেশি, ঘনত্ব অনেক বেশি। তার মানে এইটুকু জায়গার মধ্যে তুমি অনেক বেশি ফসফরাস দিয়ে ডোপিং করছো। এইখানে ডোপিং এর ইন্টেন্সিটি হচ্ছে বরং অনেক কম বেইজে। তো কম হওয়ার মানে কি? তার মানে এখানে তুমি অনেক অল্প অ্যালুমিনিয়াম দিয়ে ডোপিং করছো। নট যে জায়গা ছোট সেই জন্য না, পার একক ভলিউমেও যদি তুমি বলো, তাইলেও এখানকার চেয়ে এখানে হচ্ছে ডোপিং অনেক কম। আর এই পাশে যে কালেক্টর, এইখানে কিন্তু ডোপিং অনেক, মানে বেশি করা হয়েছে এরকম না, মিডিয়াম। তাহলে অনেক বেশি কোথায় এখানে, অনেক কম কোথায় এখানে, আর এইখানে কি মিডিয়াম। কিন্তু চার্জ ক্যারিয়ার কি এখানে কম? না, মিডিয়াম হওয়ার কারণে চার্জ ক্যারিয়ার কিন্তু কম না। কেন? কারণ এই জায়গাটা তো বড়। তাহলে এখানে জায়গা মোটামুটি, ডোপিং ঘনত্ব বেশি। এখানে জায়গা কম, ডোপিং ঘনত্ব কম। আর এখানে জায়গা অনেক বেশি, আর ডোপিং ঘনত্ব মিডিয়াম। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইবার অ্যাক্টিভ, তারপরে হচ্ছে কাট অফ, স্যাচুরেশন, রিভার্স অ্যাক্টিভ, এগুলো কি? এগুলো হচ্ছে ওর বিভিন্ন কনফিগারেশন। যেমন আমরা যদি এমিটার বেজ এটাকে ফরওয়ার্ডে রাখি, এমিটার বেজকে কেমনে ফরওয়ার্ডে রাখা যায়? এই যে এমিটার, এই যে বেজ, ফরওয়ার্ড মানে কি? পি তে দিব পজিটিভ, আর ইতে এই যে এন তে দিব হচ্ছে নেগেটিভ। তাহলে তো এটা ফরওয়ার্ড হয়ে গেল। তারপরে হচ্ছে কালেক্টর বেজ, এটাকে রিভার্সে রাখতে হবে। এই যে কালেক্টর বেজ এটাকে রাখতে হবে আমার রিভার্সে, তাহলে এন এর দিকে কি দিতে হবে? পজিটিভ। তাহলে এই যে এইটা আমাদের অ্যাক্টিভ মোড হয়ে গেল, যে এমিটার বেজটা ফরওয়ার্ড, কালেক্টর বেজটা হচ্ছে রিভার্স। তাহলে এটা আমার অ্যাক্টিভ মোড। অ্যাক্টিভ মোডে আমার এই বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এই তিন পাওয়ালা যে ট্রানজিস্টরটা, এটা আসলে কি হিসাবে কাজ করে? এটা অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করে। এটা তখন অ্যাম্প্লিফায়ার হিসাবে কাজ করে। আর যদি আমরা এমিটার বেস জাংশনকে রিভার্সে রাখি, কালেক্টর বেস জাংশনকে রিভার্সে রাখি, তাইলে ছবিটা কেমন হবে? এটা তো অলরেডি রিভার্স আছেই। এই ব্যাটারিটা উল্টায় দিলাম, এই ব্যাটারিটা উল্টায় দিলাম, এই যে উল্টায় দিছি দেখো। তাহলে উল্টায় দেওয়াতে এটাও রিভার্স, এটাও রিভার্স। এখন দেখো, এটা পুরোপুরি সুইচ অফ, ওপেন সার্কিট। মানে হচ্ছে এই ট্রানজিস্টরটা তখন সার্কিটে আর কানেক্টেড না বলে মনে হবে, ওপেন সার্কিট। সে হচ্ছে সার্কিট খুলে দিছে, তাহলে তার খোলা। তাহলে এর ভিতর দিকে কোনো কারেন্ট যাবে না। তাহলে এই যে অফ করে দিলাম, এটাকে লজিক্যাল অফ বলে, লজিক্যাল অফ বলে। লজিক্যাল অফ মানে কি? লজিক জিরো। আইসিটি তে তোমরা পড়ছো লজিক জিরো। তাহলে এটার আউটপুটে তখন আমরা জিরো ভোল্টেজ পাবো, লজিক জিরো। কিন্তু আমি যদি এমিটার বেসকে ফরওয়ার্ডে রাখি, আবার কালেক্টর বেসকেও ফরওয়ার্ডে রাখি, তাইলে তখন কি হবে দেখো। তাইলে এটাকে উল্টায় দিব, এটাকে উল্টায় দিব। তাহলে উল্টায় দিলে এটা হচ্ছে এদিকে, আর এটা হচ্ছে এই এদিকে, এরকম হয়ে যায়। তাহলে এটাও ফরওয়ার্ড, এটাও ফরওয়ার্ড। দুইটাই যখন ফরওয়ার্ড বায়াসে আছে, তখন এটার এমিটার থেকে কালেক্টর পর্যন্ত খুব ইজিলি কারেন্ট প্রবাহিত হয়। এখানে দুইটাই রিভার্সে থাকাতে কালেক্টর থেকে এমিটারে কোনো ধরনের কোনো কারেন্ট বা চার্জের আদান প্রদান হচ্ছে না। যখন অ্যাক্টিভ আছে অ্যাম্প্লিফায়ার মোডে, তখন বেইজে অল্প একটু কারেন্ট দিলেই এমিটার আর কালেক্টরে অনেক বেশি কারেন্ট প্রবাহিত হয়। তাহলে এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার মোড। অ্যাম্প্লিফায়ার মানে কি? বিবর্ধন। তাহলে যে বেইজে তুমি অল্প একটু কারেন্ট দিছো, সেইটার অনুপাতে এই এমিটার আর কালেক্টরের মধ্যে অনেক কারেন্ট প্রবাহিত হচ্ছে, ওটার একটা নির্দিষ্ট গুণ। তাহলে এটাকেই বলে অ্যাম্প্লিফিকেশন। তুমি এটাও রিভার্সে রাখছো, এটাও রিভার্সে রাখছো, এমিটার থেকে কালেক্টরে কোনো কারেন্ট যাবে না, বা ভাইস ভার্সা, কোনো কারেন্ট যাবে না। তাহলে এটা অফ। তারপরে তুমি দুইটাই ফরওয়ার্ডে রাখছো, এখন দেদারসে এমিটার কালেক্টরের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এটা একটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। এটাকে বলে লজিক্যাল অন বা হাই। তাহলে এই যে অন অফ করতেছি, তাহলে এই অপারেশনটাকে বলতেছি আমরা সুইচিং। তাহলে তুমি বলবা যে এমিটার বেজ এবং কালেক্টর বেজ উভয় জাংশনকে রিভার্সে রেখে আমরা এই বিজিরিটাকে লজিক্যাল অফ কিংবা ওপেন সার্কিট হিসেবে ইউজ করতে পারি, তার মানে সুইচ অফ। আর হচ্ছে দুইটাকেই ফরওয়ার্ড বায়াসে রেখে এই ট্রানজিস্টরটাকে আমরা ক্লোজড সার্কিট বা সুইচ অন হিসাবে ইউজ করতে পারি। তাহলে এইভাবে সে অন অফ করতে পারে। তাহলে একটা গেল হচ্ছে আমাদের এই অ্যাম্প্লিফিকেশন, একটা হচ্ছে অফ, একটা অন। লাস্টে যেটা, সেটা হচ্ছে একটু ডিফারেন্ট জিনিস, পারফরমেন্স ডিগ্রেডেশন। সেটা হচ্ছে রিভার্স অ্যাক্টিভ। এটা অবশ্য তোমাদের কোনো আলোচনাই নাই। তাহলে এইখানে রিভার্স অ্যাক্টিভে হচ্ছে আমার এই প্রথম জাংশনটা, এটা দিতে হবে হচ্ছে
রিভার্স বায়াসে এমিটার বেজের যেটা, আর কালেক্টর বেজের যেটা এটা দিতে হবে আমার ফরওয়ার্ড বায়াসে, তার মানে এই যে এরকম এরকম দিতে হবে। তাহলে এটা হচ্ছে রিভার্স অ্যাক্টিভ বা পারফরমেন্স ডিগ্রেডেশন হয় এখানে। তাহলে এটা হচ্ছে বিজেটির বিভিন্ন মোড। এখন অন অফ এর কথা তো অলরেডি বলেই ফেললাম যে এইভাবে এইভাবে করলে অফ অন। আর এই যে অ্যাম্প্লিফিকেশন এটা একটু বিস্তারিত বলার ইস্যু আছে। তাহলে বিস্তারিত কেমনে বলবো? অ্যাম্প্লিফায়ার হিসেবে একটা এনপিএন ট্রানজিস্টরের কার্যকলাপ আমরা যদি একটু দেখি অ্যাম্প্লিফায়ার হিসেবে, তাহলে আমরা একটা এনপিএন ট্রানজিস্টর আঁকি। এই যে এনপিএন ট্রানজিস্টর, আমি এটা এনপিএন কেমনে বুঝলাম? তিনটা টার্মিনাল, তাহলে একটা এনপি আর একটা এন। একটাকে যদি কালেক্টর বলি, মাঝেরটা বেজ, অন্যটা হচ্ছে এমিটার। এমিটার কেন? এটাতে তীর চিহ্ন দেওয়া। আর এনপিএন যদি হয়, এই যে এটা এন, এটা পি, এটা এন, তাহলে পি থেকে এন এর দিকে কারেন্ট যায় বাইরের দিকে, তাহলে পি মাঝখানে, এন বাইরে, বাইরের দিকে কারেন্ট যায়, তীর চিহ্ন বাইরের দিকে। তীর চিহ্ন দেখে হচ্ছে এমিটার বুঝতে হয়। তীর চিহ্ন বাইরে হইলে সেটা এনপিএন, তীর চিহ্ন ভিতরে হইলে সেটা পিএনপি ট্রানজিস্টর। এখন এটাকে অ্যাম্প্লিফায়ার হিসাবে আমি চিন্তা করতে চাই। তাহলে কেমনে চিন্তা করব একটু দেখো। এইখানে আমরা একটা রেজিস্ট্যান্স কানেক্ট করতেছি, আর এখানে হচ্ছে আমার ব্যাটারিটা আমি দিব। এখন আমি যে ব্যাটারি দিব, আমার এই বেসটা কি রাখা দরকার? ফরওয়ার্ড বায়াসে রাখা দরকার। তাহলে এখানে পজিটিভ দিব। কেন ফরওয়ার্ড বায়াসে? আমি তো অ্যাম্প্লিফায়ার বানাইতে চাই। অ্যাম্প্লিফায়ারে বেজ আর এমিটার, এই যে এমিটার বেজের যে জাংশন সেটা কিসে থাকতে হয়? ফরওয়ার্ডে থাকতে হয়। তাহলে বেজ আর এমিটার এটাকে ফরওয়ার্ডে রাখতে হবে। পি তে হচ্ছে পজিটিভ, এন তে হচ্ছে নেগেটিভ, তাই তো রাখছি। আর কালেক্টর বেসকে রিভার্স বায়াসে রাখতে হয়। ঠিক আছে, রাখতেছি। এখানে রেজিস্ট্যান্স দিলাম। এটা তো কালেক্টরটা এন, তাহলে এন এর কাছে হবে এখানে হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এই যে প্লাস, এই যে এরকম। তাহলে এটা হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স আর এল। তাহলে আমরা এইটার অ্যাক্রসে যদি সিগন্যাল দেই, যে এটা হচ্ছে সিগন্যাল, যে এটার অ্যাক্রসে সিগন্যাল দিলাম, ছোট একটা সিগন্যাল। সিগন্যাল কেমন হতে পারে? মনে করো আমরা একটা ভোল্টেজ প্রথমে বাড়াইলাম, তারপরে কমায় শূন্য করলাম, নেগেটিভ বানাইলাম, আবার শূন্য করতে করতেই আবার অনেক নেগেটিভ করে আবার শূন্য করলাম। এরকম একটা সিগন্যাল আমি এইখানে দিলাম। এরকম একটা সিগন্যাল আমি এইখানে দিলাম। যখন আমি এইখানে এবার মাপবো, তখন আসলে কি পাবো? এই দুই মাথায় যখন আমি ভোল্টেজটা মাপবো, তখন আমি আসলে কি পাবো? এটা হচ্ছে আমার ভোল্টেজ আউটপুট। সেখানে আমি পাবো হচ্ছে এইরকম। এই যে এই সিগন্যালটা আছে না, এই সিগন্যালটার ঠিক উল্টা জিনিস। এই সিগন্যালটার ঠিক উল্টা জিনিস। এটা আমি কপি করলাম, এটাকে আমি উল্টায় দেই। এই যে উল্টায় দিলাম। শুধু যে উল্টা জিনিস পাবো তা না, উল্টার পাশাপাশি এটার অ্যাম্প্লিচিউড বাড়বে। অ্যাম্প্লিচিউড বাড়বে মানে কি? যে এটা লম্বা চওড়া হবে, এই যে এরকম লম্বা হয়ে যাবে, এইরকম হবে। তাহলে এইটা আমি একটু ধরো শেড দিয়ে দেই, এদিকে এরকম শেড দিলাম। তাহলে এটার হচ্ছে এই যে শেডেড অংশটা এইটা এরকম। তো তুমি বলতে পারো যে উল্টায় যাবে কেন? কারণ এইখানে হচ্ছে আমি যেই বিভবটা দিচ্ছি এটার তুলনায় এটা হায়ার পটেনশিয়াল, এটার তুলনায় এটা হায়ার পটেনশিয়াল। আর এখানে কারেন্টটা তো এদিকে যাচ্ছে, কারেন্ট যেদিকে যায় সেদিকে কি বিভব পতন হয়। তাহলে এটার তুলনায় এটা লোয়ার পটেনশিয়াল। শেপটা একই রকম থাকবে, খালি চিহ্নটা উল্টায় যাবে। তাই এটা যদি উঁচু হয়ে নিচে নেমে এরকম হয়, তাহলে এটা হচ্ছে নিচু হয়ে তারপরে উপরে উঠে এরকম করবে। সিগন্যালটা জাস্ট উল্টায় যাবে, ফ্লিপ হয়ে যাবে, এইটাই, আর কিছু না। সো সিগন্যালটা ফ্লিপ হইলে আসলে কিন্তু কোনো সমস্যা নাই। যেমন ধরো আমি আমি আমার কথার ভয়েস, এটার কথা চিন্তা করো। এখানে প্রত্যেকটা কম্পনকে তুমি যদি তার অপোজিট কম্পন দাও, মানে যেখানে আমার গলার ডায়াফ্রাম উপরে উঠতেছে সেটার জায়গায় যদি ডায়াফ্রামটাকে নিচে নামাও, আর যেখানে নিচে নামতেছে সেই জায়গায় যদি উপরে উঠাও, সেই একই সাউন্ড তুমি পাবা এখানে। ওই সাউন্ড শুনতে বা হচ্ছে সিগন্যালে ভিতরে কি ইনফরমেশন আছে ওইটা বুঝতে তোমার আসলে কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে এইভাবে ও হচ্ছে অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে। কিন্তু আমার কথা হলো যে এখানকার তুলনায় এখানে কারেন্টটা বেশি কেন? এইটার একটা অ্যান্সার দেওয়া দরকার। এই যে এখানে বেজের ভিতরে যেই কারেন্টটা যায় সেটাকে বলা হচ্ছে আইবি। এই আইবিটা এখানে হচ্ছে ইনপুট কারেন্ট। এই আইবিটা এখানে বেজ কারেন্টটা ইনপুট কারেন্ট। বেজ কারেন্ট দেওয়ার আগ পর্যন্ত এই কালেক্টরের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাওয়ার প্রশ্নই ওঠে না। কেন? কারণ কালেক্টর হচ্ছে এন টাইপ, আর এটার সাথে কানেক্টর আছে কি ব্যাটারির পজিটিভ প্রান্ত। পজিটিভ প্রান্তের সাথে এন টাইপ মানে তো রিভার্স বায়াস, তাহলে কারেন্ট যাবে না। কিন্তু এই যে বেইজে একটা কারেন্ট আইবি দেওয়ার কারণে এই ভিতরের যে রেজিস্ট্যান্সটা ক্রিয়েট করে রাখছে ও,
ওই রেজিস্ট্যান্সটা কমপ্লিটলি ভ্যানিশ হয়ে যায়, মানে কমপ্লিটলি না, অলমোস্ট ভ্যানিশ হয়ে যায়। তাহলে ভ্যানিশ হয়ে গেলে বা কমে গেলে কি হবে? তখন হচ্ছে এই কালেক্টর থেকে এই এই বেজ হয়ে এমিটারের ভিতর দিয়ে কারেন্ট যায়। সত্যি কথা বলতে ফিজিক্যালি যদি চিন্তা করো, ওই বেজের ভিতর দিয়ে, মানে বেজ টপকায়, বেজটা তো খুবই পাতলা, বেজ টপকায় ডিরেক্টলি চার্জ গুলো হচ্ছে এমিটারে চলে আসে। বা আসলে যদি ইলেকট্রনের কথা চিন্তা করো, কারেন্ট তো আমরা না হয় এদিকে দেখাচ্ছি, এমিটার গুলা বেজ টপকায়, সরি ইলেকট্রন গুলা এমিটার থেকে বেজ টপকায় ডিরেক্টলি কালেক্টরে চলে যায়, জাম্প করে করে চলে যায়, এরকম হয়। তাহলে এদিক দিয়ে তখন আমরা হচ্ছে প্রচুর কারেন্ট পাচ্ছি। তাহলে এই যে কারেন্টটা পাচ্ছি, সেই কারেন্টটা কোন দিকে আসে বা কিভাবে আসে? হলুদ কালি দিয়ে যদি দেখাই, এই যে এই কারেন্টটা, এই যে এই কারেন্টটাকে আমরা নাম দিচ্ছি আই সি। সেটা এইটার ভিতর দিয়েও যায়, এইটার ভিতর দিয়েও যায়, গিয়ে এই বেস কারেন্টের সাথে এই কালেক্টর কারেন্ট মিলে এই পাশ দিয়ে বের হয় হচ্ছে এমিটার কারেন্ট আই ই। তাহলে হচ্ছে আই বি, এটা ভিতরে ঢুকলো, আই সি ঢুকলো, আই ই বের হইলো। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আই ই ইকুয়ালস আই বি প্লাস আই সি। এখন অ্যাম্প্লিফায়ার হিসেবে কেমনে কাজ করে? তুমি বলবা যে এইখানে সামান্য প্রবাহ ঘটানোর ফলে এই কালেক্টর আর এমিটারের মাঝখানে যে বাধা তৈরি ছিল এতক্ষণ রিভার্স বায়াসে থাকার কারণে, সেই বাধা অনেক কমে যায়, যার ফলে কালেক্টর দিয়ে বৃহৎ পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হইতে পারে। এখন এই কালেক্টর দিয়ে যত বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে, এই লোড রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, হ্যাঁ, রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট মানে কি? ভোল্টেজ ডিফারেন্স। তাহলে এই মাথা আর এই মাথার মধ্যে তত বেশি ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে, তার মানে সিগন্যালটা তত বেশি অ্যাম্প্লিফাই হয়ে যাবে। এইভাবেই হচ্ছে একটা অ্যাম্প্লিফায়ার কাজ করে। আমি যা বললাম এক্স্যাক্টলি সেই কথাটাই তোমাদের বইয়েও লেখা আছে, হুবহু এইভাবেই আসলে তোমাকে পরীক্ষায় লিখতে হবে, কারণ এখানে উল্টাপাল্টা করার সুযোগ নাই। তাহলে ঘটনা কি হয়েছে? কালেক্টর রিভার্স বায়াসে আছে, তাই এর ভিতর দিয়ে কারেন্ট যায় না। কারেন্ট না গেলে কারেন্ট ইনটু লোড রেজিস্ট্যান্স, এটার দুই পাশের যে বিভব পার্থক্য সেটা অনেক কম থাকে বা জিরোর কাছাকাছি থাকে। বাট যখনই আমরা বেইজে একটু কারেন্ট দেই, এই রিভার্স বায়াসের কারণে যে বাধা তৈরি হয়েছিল, সেই বাধাটা অনেক কমে যায়, ফলে এদিক দিয়ে অনেক বেশি কারেন্ট যাইতে পারে। আর অনেক বেশি কারেন্ট গেলে কি? কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, ভোল্টেজটা বেশি পাওয়া যায়, এই ভোল্টেজটাই আমরা এখানে দেখাচ্ছি। তাহলে এরকম অল্প ইনপুট ভোল্টেজের জন্য বেশি আউটপুট ভোল্টেজ পাওয়া যায়। বাট এটার মানে কিন্তু এইটা না যে তুমি হচ্ছে এখানে 1 ভোল্টের একটা ব্যাটারি দিবা, এখান থেকে 50 ভোল্ট পাবা, ওইটা দিয়ে তুমি লাইট জ্বালাবা। না, সে এরকম করে না। জিনিসটাকে কাইন্ড অফ এইভাবে চিন্তা করতে পারো যে এইখানে অলরেডি একটা পানির আধার আছে, এখানে অলরেডি একটা পানির আধার আছে, যেখানে অনেক পানি। এখানে একটা স্পেশাল সুইচ আছে, তার নিচে হচ্ছে একটা কলের মুখ। এই সুইচটার এখানে একটা ইনপুট দেওয়ার জায়গা আছে। তাহলে ইনপুটে তুমি যদি 1 ফোঁটা পানি ফেলো, তাহলে সুইচটা কিছুক্ষণের জন্য খুলে যায়। তাহলে হচ্ছে 1 ড্রপ পানি এখানে যদি ফেলো, তাহলে সুইচটা কিছুক্ষণের জন্য খুলে যায়। খুলে গেলে উপর থেকে 1 লিটার পানি বের হয়ে আসে। তাহলে তুমি কি বলবো যে আরে আমি এখানে 1 ড্রপ পানি ঢুকাইছি, এখান থেকে 1 লিটার পানি বের হয়ে আসছে, তাহলে এই 1 ফোঁটা পানিকেই মনে হয় বড় করে 1 লিটার বানায় ফেলছে? তা তো না। এই 1 ড্রপ পানি এখানে ঢুকার কারণে সুইচটা অন হয়েছে, ততক্ষণ এখান থেকে 1 লিটার পানি বের হয়ে আসছে, তারপর আবার সুইচটা অটোমেটিক মনে করো অফ হয়ে গেছে। তো ট্রানজিস্টরের ব্যাপারটাও এরকম। এই যে বেজ কারেন্ট যেটা আমি দিচ্ছি, এটা অল্প একটু দিলেই কালেক্টর কারেন্ট অনেক বেশি পরিমাণে প্রবাহিত হয়। বাট বেজ কারেন্ট না দিলে এই কালেক্টর কারেন্ট প্রবাহিত হয় না। বাট তার মানে কি এইটা যে বেজ কারেন্টটাকে সে ফুলায় ফাপায় বড় করে কারেন্ট, কালেক্টর কারেন্ট বানাচ্ছে? না। কালেক্টর কারেন্ট তো সাপ্লাই দিচ্ছে এই পাওয়ার সাপ্লাই, এই ব্যাটারি। আর বেস কারেন্টটা হচ্ছে এই যে আমরা এখান থেকে পাচ্ছি সিগন্যাল থেকে, বা এখানে বায়াসিং ভোল্টেজ যেটা দিচ্ছি, এখান থেকে আমরা হচ্ছে বেস কারেন্টটা নির্ধারণ করতেছি। এই হচ্ছে ব্যাপার। তাইলে ও কোনো ম্যাজিক্যাল উপায়ে অল্প কারেন্টকে বড় কারেন্ট বানায় না, অল্প কারেন্টের অনুরূপ একটা বড় কারেন্ট এই ব্যাটারি থেকে প্রবাহিত হইতে দেয়। এইটা হচ্ছে আসল কাহিনী। তাহলে এইভাবেই সে অ্যাম্প্লিফিকেশন করে। তো এটা বইয়ে লেখা আছে, আমিও বলে দিলাম 2বার ইলাবোরেট করে, এইভাবে গুছায় লিখবা। ওকে। তাহলে এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার হিসেবে এনপিএন ট্রানজিস্টর। সুইচ হিসেবে তো বলেই ফেলছি, ওই যে আগের ছকের মধ্যে গিয়ে দেখবা, সেটা হচ্ছে স্যাচুরেশন মোড আর কাট অফ মোড। কাট অফ আর হচ্ছে স্যাচুরেশন, ওইটা একটু আগে ছকে দেখাইছি, তো ওই জায়গায় গিয়ে আবার দেখে নিবা। কাট অফ মানে হচ্ছে অফ, আর স্যাচুরেশন মানে হচ্ছে অন, এইটাই। ওকে। আবু সাইম জিজ্ঞেস করছো যে ভাইয়া মাইক বা সাউন্ড বক্স এইভাবে কাজ করে কিনা? ইয়েস, এক্সিলেন্ট এক্সাম্পল।
এই যে এইখানে একটা ব্যাটারি থাকে, প্লাস এই যে এইটার অ্যাক্রসে মাইক থেকে একটা সিগন্যাল আসে। যেমন আমার এখন এই যে আমি যে কথা বলতেছি, আমার এখানে কি আছে, একটা মাইক আছে। তাহলে এই মাইকে আমি যখন কথা বলতেছি এই সিগন্যালটা তৈরি হচ্ছে। আর এটার ব্যাটারিটা কই আমার? এটার ব্যাটারিটা আমার পকেটে। এই যে আমার পকেটে, এই যে। সো এটার মধ্যে ব্যাটারিটা আছে। তো এই যে এই পাশটা যেটা তুমি চিন্তা করতেছো, সো এইবার এই সিগন্যালটা গিয়ে আমার কোথায় যাইতেছে? আউটপুটে সিগন্যালটা বড় হচ্ছে। তাহলে আউটপুটে সিগন্যালটা বড় যে হচ্ছে, এই সিগন্যালটা এরপরে হচ্ছে ও যেটা করতেছে, এখানে আরো কিছু অ্যাডিশনাল সার্কিট আছে। সেই সার্কিটের মাধ্যমে এই সিগন্যালটা সে কই দিবে? নর্মালি এই তারটা আমার ক্যামেরায় চলে যাওয়ার কথা, কিন্তু তার না গিয়ে এখান থেকে এই অ্যান্টেনা, এই যে অ্যান্টেনা, এই অ্যান্টেনা, এই যে অ্যান্টেনাটা দেখা যাচ্ছে, এই অ্যান্টেনা দিয়ে সে বাতাসের মধ্যে সিগন্যালটা ছুঁড়ে মারতেছে। সেই সিগন্যাল অতি দুর্বল উপায়ে আমার ক্যামেরা পর্যন্ত যাচ্ছে, কারণ যাইতে যাইতে সে আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। ক্যামেরার মধ্যে ওই দুর্বল সিগন্যালকে এইভাবে আবার এখানে অ্যান্টেনায় গ্রহণ করতেছে। সেই সিগন্যালটা তখন অনেক গুণে বাড়ায়, তারপরে সে আবার সাউন্ডটাকে রেকর্ড করতেছে, যেই সাউন্ডটা তোমরা এখন ইনস্ট্যান্ট শুনতে পাচ্ছ। তাহলে আমার এখানে একবার অ্যাম্প্লিফিকেশন হচ্ছে, তারপরে ক্যামেরায় গিয়ে আরেকবার অ্যাম্প্লিফিকেশন হচ্ছে। সেই সিগন্যালের পরে কই যাচ্ছে? সেই সিগন্যাল আরো বড় অ্যান্টেনা দিয়ে, যে আমাদের যে নেটের কানেকশন আছে সেইটা দিয়ে গিয়ে কোনো একটা অ্যান্টেনা কিংবা হচ্ছে ওয়্যার্ড কানেকশন কিছু একটার থ্রুতে তোমার বাসা পর্যন্ত পৌঁছাচ্ছে। তোমার বাসায় পৌঁছায় ইদার এটা হচ্ছে মোবাইলের টাওয়ার কিংবা হচ্ছে আমার যেই ওয়াইফাই, সেটার মধ্যে যাচ্ছে। তাহলে সেটার মধ্যে গেলে আবার বাতাসের মাধ্যমে আসতেছে, আইসা তোমার মোবাইল কিংবা হচ্ছে ল্যাপটপের যে ওয়াইফাই অ্যান্টেনা ওইটাতে এসে ঢুকতেছে, আবার অ্যাম্প্লিফাই হচ্ছে। তাহলে এই অ্যাম্প্লিফিকেশন কত জায়গায় কত ভাবে হচ্ছে চিন্তা করো। কত জায়গায় এরকম কত ভাবে এই অ্যাম্প্লিফিকেশনটা হচ্ছে, এই সিম্পল জিনিস, জাস্ট এই সিম্পল জিনিসটাই বারে বারে হচ্ছে। ওকে। মুশফিক, আমি দেখতেছি, দাঁড়াও। কালকেও আরেকজন কে জানি বলছে যে এই প্রবলেমটা হয়। ওকে। সাইম বলছে যে ভাই কনসেপ্ট গুলো একটু মনে রাখা কষ্টকর হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার কারণ হচ্ছে মানে এই কনসেপ্ট গুলো তো আসলে হচ্ছে অনেক ইলাবোরেট। এটা অনেক লম্বা সময় ধরে হচ্ছে আয়ত্ত করার ব্যাপার। তো ক্লাসে যতটুকু যেইভাবে পড়াইতেছি, জাস্ট এইটুকু বুঝার চেষ্টা করো। এখানে যা পড়াইতেছি এগুলো হচ্ছে এগুলোর অনেক সিম্পলিফাইড ভার্সন। রিয়েলি তুমি যখন নিজে ট্রিপলি পড়বা বা ফিজিক্স পড়বা, তখন হচ্ছে যখন ট্রানজিস্টর পড়তে যাবা, দেখবা ভিতরে কাহিনী অনেক কমপ্লিকেটেড। এগুলো আমরা অনেক সিম্পলিফাইড একটা মডেল হিসাবে এটা পড়তেছি আর কি। তো আমি যতটুকু পড়াচ্ছি জাস্ট এইটুকু দেখো ক্লিয়ার রাখতে পারো কিনা, তাইলেই হবে। ক্লাসগুলো একবার দুইবার রিভিশন দিয়ে দেখো, তাইলেই হবে। ওকে। এইখানে ছোট্ট একটা মিস্টেক আছে। এই ছবিটাই দেখো কপি হয়ে গেছে, জাস্ট এই ছবিটাই এখানে কপি হয়ে গেছে, কমন কালেক্টর। আমি তোমাদের কালকে যে ক্লাস নোট আপলোড দিছি এখানে আমি ঠিক করে দিছিলাম। তো এখানে আবার একটু ঠিক করে দেই। কেমনে ঠিক করে দিব? সেটা হচ্ছে আমি এই ছবিটা একটু আঁকি কমন কালেক্টরের। এইখানে একে ওইখানে দিয়ে দিই। কমন কালেক্টর বানাইতে গেলে আমার এমিটারটাকে আমি উপরে দিয়ে দিলাম, এই যে এমিটার উপরে দিয়ে দিলাম, আর কালেক্টর তাইলে নিচে।
তাহলে এটা হচ্ছে আমাদের বেজ। তাহলে বেজের সাথে কালেক্টরের একটা কানেকশন, আর এমিটারের সাথে কালেক্টরের একটা কানেকশন। কারণ এই তীর চিহ্ন দেওয়াটা এমিটার, মাঝেরটা বেজ, এটা কালেক্টর। তাহলে এখন আমি ব্যাটারি কোথায় বসাবো আর রেজিস্ট্যান্স কোথায় দিব? তাহলে এখানে ব্যাটারি দিব, এখানে ব্যাটারি দিব, রেজিস্ট্যান্স দিব, রেজিস্ট্যান্স দিব। তাহলে এই রেজিস্ট্যান্সটা আমার বেজে যাচ্ছে, আর এই রেজিস্ট্যান্সটা আমার কালেক্টরের সাথে কানেক্ট করতেছে। এখন সরি, এমিটারের সাথে। এখন এটা তো দেখেই বোঝা যাচ্ছে এনপিএন ট্রানজিস্টর। তো এনপিএন ট্রানজিস্টরে আমি যদি হচ্ছে কমন কালেক্টর কনফিগারেশন বানাইতে চাই, তাহলে কালেক্টরের সাথে বেজের একটা সার্কিট, কালেক্টরের সাথে এমিটারের একটা, এটা এমিটার, এটা বেজ, এটা হচ্ছে কালেক্টর। এখন বেজ কালেক্টর, বেজকে সবসময় আমরা যদি অ্যাক্টিভ মোডে রাখতে চাই তাহলে ফরওয়ার্ড বায়াসে রাখতে হয়। যেহেতু এন পি এন, এটাও লিখে দেই, এন পি এন। তাহলে পি কে কিসে রাখতে হবে? পি কে পজিটিভে রাখতে হবে। তাহলে ব্যাটারিটা এখানে এইভাবে বসবে, এটা প্লাস এটা মাইনাস। আর কালেক্টরকে সবসময় হচ্ছে রিভার্স বায়াসে রাখতে হয়। তাহলে কালেক্টর কি আছে? এন। তাহলে এন কে রিভার্স বায়াসে রাখার জন্য আমার এখানে কি দরকার? ব্যাটারির পজিটিভ প্রান্ত দরকার। তাহলে এখানে পজিটিভ দিলাম, এখানে নেগেটিভ দিলাম, তারপরে এটা এই পাশ থেকে এখানে চলে গেল। তাহলে এই যে এই ছবিটা আঁকলাম, এইটা হচ্ছে আমাদের কমন কালেক্টর। তো আমি এই কমন কালেক্টরটাকে ওইখানে নিয়ে দিচ্ছি। ছবি একটু গোলা হয়ে গেল না? সমস্যা নেই, দেখে তো বোঝা যাচ্ছে, পড়া যাচ্ছে না? হ্যাঁ, পড়া যাচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে কমন কালেক্টরটা আমরা ওইটার উপরে এঁকে ফেললাম। আমার এইটা আর তাহলে এখন দরকার নেই। আমি এখানে বোর্ডে ডিরেক্টলি সামনে থেকে যা দেখতে পাচ্ছি, ওই ল্যাপটপের স্ক্রিনে তার চেয়ে ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কমন কালেক্টর। ঠিক আছে, এগুলো তো আমরা বুঝলাম। এখন এই ট্রানজিস্টরের ইনপুট আউটপুট এগুলোতে একটু পরে আসবো নে। প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ লাভ, এইটা একটু সবার বোঝা দরকার সুন্দর মতো। আমরা একটু আলফা আর বিটা বোঝার জন্য দুইটা কানেকশন আমরা ইউজ করব, একটা হচ্ছে কমন বেজ, একটা হচ্ছে কমন এমিটার। আমি একটু ঝটপট এঁকে ফেলি। কমন বেজটা আমরা এইভাবে আঁকতে পারি, এই যে এটা এমিটার, এটা বেজ, এটা কালেক্টর। এই যে এমিটার, এটা বেজ, এটা কালেক্টর। আমি কিভাবে আঁকতেছি তুমি দেখো, তাহলে তোমারও প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এটা আমার এমিটার, এটা বেজ, এটা কালেক্টর। তাহলে কমন বেজ, তাহলে আমার এমিটার থেকে বেজে একটা আসবে, কালেক্টর থেকে বেজে একটা আসবে। কমন বেজ, বেজ দুইটাতেই কমন। ব্যাটারি দিব, ব্যাটারি দিব, রেজিস্ট্যান্স দিব, রেজিস্ট্যান্স দিব। তাহলে এই যে রেজিস্ট্যান্স দিলাম, রেজিস্ট্যান্স দিলাম, এখানে ব্যাটারি দিব। তাহলে বেজটাকে কি করতে হয়? ফরওয়ার্ডে রাখতে হয়। এটা কেমন ট্রানজিস্টর? বাইরের দিকে তীর চিহ্ন, তাহলে নিশ্চয়ই এটা এনপিএন ট্রানজিস্টর। তাহলে আমরা এখন ব্যাটারি দিতে চাইলে বেজকে ফরওয়ার্ডে রাখবো পি, তাহলে পজিটিভ। আর কালেক্টরকে রিভার্সে রাখবো এন, তাহলে পজিটিভ। ব্যাস, তাহলে আমার কানেকশন কিন্তু দেওয়া হয়ে গেল। এখন তুমি একটু কারেন্টের দিকটা চিন্তা করো। আমরা এখানে হচ্ছে বেইজে কারেন্ট ঢুকতে দেখব, বেইজে কারেন্ট ঢুকতে দেখব। আর যখন এই বেইজে কারেন্ট ঢুকবে তখন কালেক্টরেও কারেন্ট ঢুকবে। তাহলে যে বেইজে যেই কারেন্টটা ঢুকে এটাকে বলে হচ্ছে বেইজ কারেন্ট আইবি। কালেক্টরে যেই কারেন্টটা ঢুকে এটাকে বলে কালেক্টর কারেন্ট আইসি। আর এমিটার দিয়ে যে কারেন্টটা বের হয়, এই যে যার জন্য এই তীর চিহ্নটা দেওয়া, এটাকে বলে আইই। তাইলে দুইটা ঢুকতেছে, একটা বেরোচ্ছে। তাহলে আইই ইকুয়ালস আইসি প্লাস আইবি। তার মানে কারণ এখানে যতটুকু কারেন্ট ঢুকবে টোটাল ততটুকু বের হবে। তাহলে আইবি আর আইসি ঢুকছে, আইই বের হয়েছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি, এই কারেন্ট গুলোর মধ্যে সম্পর্ক। আইই ইকুয়ালস আইসি প্লাস আইবি, আইই ইকুয়ালস আইসি প্লাস আইবি। আর আমরা যদি কমন এমিটার কানেকশন আঁকি, সেটাও গতদিন এঁকে দেখাইছিলাম। সেটা হচ্ছে এরকম, এই যে বা গত পৃষ্ঠায়ও আঁকা আছে। এটা হচ্ছে কালেক্টর, এটা বেজ, এটা এমিটার। যেহেতু এখানে তীর চিহ্ন বাইরে, তাহলে এটা একটা এনপিএন ট্রানজিস্টর। এখন এনপিএন ট্রানজিস্টরে আমরা কমন এমিটার বানাইতে চাইলে বেজ থেকে এমিটারে একটা লুপ দিব,
কালেক্টর থেকে এমিটারে একটা লুপ দিব, তাহলে এমিটার দুইটাতেই কমন। তাহলে এখানে ব্যাটারি দিব, ব্যাটারি দিব, রেজিস্ট্যান্স দিব, রেজিস্ট্যান্স দিব। তাহলে এইভাবে এঁকে ফেলবো। তাহলে এই যে রেজিস্ট্যান্স দিলাম, এই যে রেজিস্ট্যান্স দিলাম, এটা হচ্ছে আমাদের আর আই, এটা হচ্ছে আর এল। এখন বেজকে রাখতে হয় ফরওয়ার্ডে, পি আছে তাহলে পজিটিভ দিব। আর কালেক্টরকে রাখতে হয় রিভার্সে, কালেক্টর এন আছে তাহলে পজিটিভ দিব। এই, তাহলে এটা রিভার্স হয়ে গেল, এটা ফরওয়ার্ড হয়ে গেল। এখন এই অবস্থায় কি হবে, কারেন্ট কোন দিকে যাবে? আপাতত এই আইসি দিয়ে নর্মালি কোনো কারেন্ট যাবে না যতক্ষণ না পর্যন্ত এইখানে কোনো কারেন্ট যায়। তাহলে এটাকে ফরওয়ার্ড বায়াস করলেই তো এটার ভিতর দিয়ে কারেন্ট যাবে, আইবি। আর ঠিক তখন দেখা যাবে এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, আইসি। আইবি আর আইসি মিলে এদিক দিয়ে কারেন্ট বের হয়ে আসবে, আইই, এমিটার কারেন্ট। তাহলে এইভাবে তোমার জিনিসটা কাজ করবে, এইভাবে পুরো জিনিসটা কাজ করবে। তাহলে এইখানেও দেখো দুইটা ঢুকতেছে একটা বেরোচ্ছে, তাহলে আইই ইকুয়ালস আইসি প্লাস আইবি। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো কোনটা ইনপুট কোনটা আউটপুট। আমরা এখানে প্রবাহ বিবর্ধন গুণক, এখানে আলফা প্রবাহ বিবর্ধন গুণক, এই যে প্রবাহ বিবর্ধন গুণক, এটা হচ্ছে আলফা। আর প্রবাহ লাভ, কারেন্ট গেইন, এটাকে বলে বিটা। দুইটা টার্ম নিয়ে আসতেছি। সেই আলফা ইকুয়ালস হচ্ছে কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই এমিটার কারেন্ট। কেন? বেজ কারেন্টটা হচ্ছে এখানে দুই সার্কিটেই কমন, কমন লুপের মধ্যে আছে। তাহলে এই আইই আর আইসি এই দুটোর মধ্যে একটা ইনপুট একটা আউটপুট। তো এখানে কালেক্টরটা নর্মালি হচ্ছে আমরা আউটপুট হিসাবে নেই। তাহলে এটা হচ্ছে আউটপুট কারেন্ট, এটা ইনপুট কারেন্ট। তাহলে এটা আউটপুট এটা ইনপুট যদি হয়, তাহলে আউটপুট বাই ইনপুট এটাই হচ্ছে আলফা। শুধু এই কারেন্টের ভ্যালুকে এই কারেন্টের ভ্যালু দিয়ে ভাগ দিলেই যে আলফা পাওয়া যায় তা না। কোনো কারণে যদি আইসি এর কোনো পরিবর্তন হয়, তাহলে এটার যতটুকু পরিবর্তন হয়েছে একই রেশিওতে এইটারও পরিবর্তন হবে। তাহলে ডেল্টা আইই, তার মানে হচ্ছে যদি এইটার তুলনায় এটা হঠাৎ করে দ্বিগুণ হয়ে যায় তাহলে দেখা যাবে এটাও দ্বিগুণ হয়ে যাবে, তাহলে তো রেশিও ম্যানেজ হবে। বা এটার যদি কিছু পরিমাণ পরিবর্তন হয়, যতটুকু পরিবর্তন হয়েছে এইটার পরিবর্তন দিয়ে এটাকে ভাগ দিলেও এই একই রেশিও পাওয়া যাবে। তো এটাকে বলে আলফা। তো আলফার ভ্যালু কেমন হয়? আলফার ভ্যালু হয় হচ্ছে একের চেয়ে একটু ছোট কিন্তু একের কাছাকাছি, একের চেয়ে একটু ছোট কিন্তু একের কাছাকাছি। যেমন 0.99, 0.98 এরকম, লেস দেন বাট ক্লোজ টু ওয়ান। তাহলে আমি এটা লিখে দিই, আলফা ইকুয়ালস 0.99, 0.98, 0.85 এটসেট্রা। তার মানে হচ্ছে ক্লোজ টু ওয়ান বাট স্লাইটলি লেস দেন ওয়ান। আর এইখানে আমরা যদি আসি, এখানে দেখো কমন হচ্ছে এমিটার, এটা দুই লুপেই আছে। তাহলে এই কালেক্টর আর এই বেজ এর মধ্যে কালেক্টর কারেন্টটা হচ্ছে আউটপুট, বেজটা হচ্ছে ইনপুট। তাহলে এইখানে আউটপুট বাই ইনপুট এটাকে কি বলবো আমরা? আইসি বাই আইবি, কিংবা ডেল্টা আইসি ডিভাইডেড বাই ডেল্টা আইবি। তাহলে এটা হচ্ছে প্রবাহ লাভ, হ্যাঁ, কারেন্ট গেইন। তাহলে এই কারেন্ট গেইন বিটা, এটার ভ্যালু আবার অনেক বেশি হয়, 50, 100, 200 এরকম। তার মানে এই বিটার ভ্যালু একের চেয়ে অনেক বড়, এই বিটার ভ্যালু হচ্ছে একের চেয়ে অনেক বড় হয়। তো আলফা বিটা এগুলার মধ্যে আবার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা চাইলে এখানে দেখে ফেলতে পারি। কেমনে? এই যে দেখো, আইসি আইই ইকুয়ালস আইসি প্লাস আইবি, এইটা। এখন আমরা যদি এক কাজ করি, আমরা হচ্ছে আইসি দিয়ে যদি দুইটাকেই ভাগ করি উভয় পক্ষকে, তাইলে কি হয় দেখো, তাইলে কি হয়। তাহলে আমি এই লাইনটাই আবার নিলাম, নিয়ে উভয় পক্ষকে আমি আইসি দিয়ে ভাগ করব, উভয় পক্ষকে আইসি, আইসি মানে কালেক্টর কারেন্ট দিয়ে ভাগ করতেছি আর কি। তাহলে আইসি বাই আইই ছিল আলফা, তাহলে আইই বাই আইসি কি? 1/আলফা। আইসি বাই আইসি কি? 1। আইসি বাই আইবি এটা ছিল হচ্ছে বিটা, তাহলে আইবি বাই আইসি 1/বিটা, এরকম। তাহলে এইখান থেকে একটু চিন্তা করো, আমরা হচ্ছে এই পাশ থেকে বিটার মাধ্যমে আলফার ভ্যালু চাই।
তাহলে আলফা যদি চাই তাহলে এই পাশটাকে উল্টায় দিতে হবে। তো এই পাশে কি আছে, 1 + 1/β। তাহলে এই 1 উপরে চলে আসলে β+1 হয়, তাহলে উল্টায় দিলে β/1 + β। তো এখন বিটার ভ্যালু তো অনেক বড়, বড় একটা মানকে তার সাথে এক যোগ করে যদি এটারে ভাগ করো, তাহলে একের কাছাকাছি আসবে কিন্তু একের চেয়ে একটু ছোট আসবে, কারণ উপরের চেয়ে নিচে একটু বড়। তাহলে এটা হচ্ছে বিটার মান জানা থাকলে আলফার মান বের করার উপায়। আর আমরা যদি এই লাইন থেকে 1/βকে এক পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে এই ওয়ানটা ওই পাশে চলে যায়, তাহলে 1/α - 1, তাহলে হচ্ছে আলফা, এদিকে হচ্ছে 1 - আলফা, এটা হচ্ছে 1/β। তাহলে বিটার ভ্যালু হচ্ছে α/1 - আলফা। তাহলে আলফা একটা ছোট মান, একের কাছাকাছি একটা মান, কিন্তু একের চেয়ে, একের খুব কাছাকাছি একটা জিনিস যেটা একের চেয়ে একটু ছোট, এটা বিয়োগ করলে অনেক ছোট একটা সংখ্যা পাওয়া যায়। তো একের কাছাকাছি একটা জিনিসকে অনেক ছোট একটা সংখ্যা দিয়ে ভাগ দিলে অনেক বড় একটা সংখ্যা পাওয়া যাবে। ঠিকই আছে। তাহলে আলফার ভ্যালু হচ্ছে 0.98, এরকম এরকম, বা 0.99 এরকম হয়, তাহলে বিটার ভ্যালু অনেক বেশি হবে। যেমন এক্সাম্পল দেই, ফর এক্সাম্পল α = 0.99, বিটা কত? তাহলে হচ্ছে β = α/1 - আলফা, 0.99 / 1 - 0.99, তাহলে হচ্ছে 99 আসছে। দেখছো, 100-র কাছাকাছি চলে আসছে। এইরকম এইরকম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক আর প্রবাহ লাভ, এগুলার মধ্যে সম্পর্ক। আর ভোল্টেজ বিবর্ধন আর ক্ষমতা বিবর্ধন, এইরকম আরো দুইটা টার্ম আছে। তো ভোল্টেজ বিবর্ধন এটাকে বলা হচ্ছে ভোল্টেজ গেইন বা ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন, VA, এটা দিয়ে লেখে VA, ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন, অ্যাম্প্লিফিকেশন, ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন। তাহলে ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশনটা বুঝতে গেলে তোমার আবার একটু সার্কিটে যাইতে হবে। এই যে এটা আমার ট্রানজিস্টর, খালি সার্কিট, খালি সার্কিট। সো এইখানে তুমি পজিটিভ দিছো, এইখানে হচ্ছে তুমি পজিটিভ দিছো, এই যে এইভাবে, এটাতে প্লাস আর এটাতে এইভাবে প্লাস। এটা হচ্ছে আমার লোড রেজিস্ট্যান্স, এটা কালেক্টর, এটা বেজ, এটা এমিটার। এখন ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশনটা আসলে কি? এইখানে ইনপুটে তুমি যা ভোল্টেজ দিচ্ছ আর আউটপুটে তুমি যা ভোল্টেজ পাচ্ছ, সেইটার মধ্যে রেশিও আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ। তাহলে আউটপুট ভোল্টেজ আসলে কি? ওই লোড রেজিস্ট্যান্স যেটা, আর তাকে তুমি ভাগ দিতেছো আউটপুট কারেন্ট IC দিয়ে, এটা দিয়ে তুমি ভাগ দিতেছো। তো আইসি, সরি, লোড রেজিস্ট্যান্স আর হচ্ছে আইসি দিয়ে তুমি গুণ দিতেছো, মানে কারেন্ট আর রেজিস্ট্যান্স গুণ করলেই তো ভোল্টেজ পাওয়া যায়। তাহলে হচ্ছে আইসি আর লোড রেজিস্ট্যান্স গুণ দিয়ে তুমি আউটপুট ভোল্টেজ পাচ্ছ। আর ইনপুট রেজিস্ট্যান্স বলে একটা জিনিস আছে, যে এইখানে আমি যখন কারেন্ট দিতে চাই তখন ও আসলে কতটুকু বাধার সৃষ্টি করে। সেই ইনপুট রেজিস্ট্যান্সটা যদি RI হয়, তাহলে ইনপুটে কারেন্ট কত, IB, বেজ কারেন্ট, তাহলে তাদের গুণফল। তাইলে আমি এখানে হচ্ছে ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন এটাকে লিখতে পারতেছি আউটপুট কারেন্ট IC ইন্টু হচ্ছে RL ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট IB ইন্টু হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। এই, এটাকে বলা হচ্ছে লোড রেজিস্ট্যান্স, বা বাংলায় বলে ভার রোধ। এই বাংলা নামটা একটু জটিল। এটা হচ্ছে, এটা আলাদা করে লিখে দেই, RL, এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স, বা বাংলায় বলে ভার রোধ, ভার রোধ। আর RI এটাকে কি বলে, ইনপুট রেজিস্ট্যান্স বা অন্তর্গামী রোধ, ইনপুট রেজিস্ট্যান্স বা অন্তর্গামী রোধ, ইনপুট রেজিস্ট্যান্স বা অন্তর্গামী রোধ, অন্তর্গামী রোধ, এইটা। এখন IC/IB যেই রেশিও, তুমি একটু বলো তো, ΔIC/ΔIB একই রেশিও না? তাহলে তুমি IC/IBও লিখতে পারো, ΔIC/ΔIBও লিখতে পারো। কিন্তু কাহিনী যেটা হয়েছে সেটা হলো IC/IB, এটা তো চেনা চেনা লাগতেছে, বিটা। তাইলে ভোল্টেজ গেইন যেটা, বা ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন যেটা, ভোল্টেজ বিবর্ধন, সেটা হচ্ছে আসলে বিটা ইন্টু RL ডিভাইডেড বাই RI, এইটা।
বিটা ইন্টু আর এল ডিভাইডেড বাই আর আই। তো আমি যে সূত্রগুলো এইভাবে লিখে দিচ্ছি, এটা হচ্ছে এক্স্যাক্টলি তোমাদের একটা বই ফলো করে তোমরা যখন বড় হয়ে আবার যে ইলেকট্রনিক্স এর বইটই পড়বা তখন দেখবে এখানে অনেক কিছু অনেক রকম ভাবে লিখছে। বাট তোমাদের বইতে এখন যেভাবে লিখছে তোমাদের ওইভাবে অ্যান্সার করে পরীক্ষায় নাম্বার পাইতে হবে। সো আমি যেটা লিখে দিলাম এটা আসলে তপন স্যারের বইয়ের মধ্যে আছে। তপন স্যারের বইটা যেহেতু সবচেয়ে ওয়াইড স্প্রেড, সব জায়গায় আছে, সব জায়গায় পাওয়া যায়, টিচাররা অনেক সময় এটা দেখেই খাতা কাটে বা প্রশ্ন করে। সো তপন স্যারের বইতে হচ্ছে এক্স্যাক্টলি এইভাবে লেখা আছে। তাহলে যখন এটা নিয়ে কোনো অঙ্ক আসবে তখন এই জিনিসগুলা এইভাবে বুঝে বুঝে অ্যান্সার দিবা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বিটা ইন্টু আর এল বাই আর আই। আর ক্ষমতা বিবর্ধন, এটা একটা জিনিস, ক্ষমতা পাওয়ার। তাহলে পাওয়ারের যে অ্যাম্প্লিফিকেশন সেইটা কতটুকু। তো আমরা জানি ভোল্টেজের সাথে হচ্ছে কারেন্ট গুণ করলে ক্ষমতা পাওয়া যায়। তাহলে সেই হিসাবে এখানে আমার এই যে কারেন্টের পার্টটা আরেকবার আসবে, তাহলে আরেকবার আসলে বিটার পার্টটা আরেকবার আসবে। তার মানে হচ্ছে বিটা স্কয়ার আর এল ডিভাইডেড বাই আর আই। এটাই হচ্ছে, সরি, এটা হচ্ছে আমাদের ক্ষমতা বিবর্ধনের জন্য ফর্মুলা। তো ফর্মুলাগুলো অনেকের একটু মনে রাখতে কষ্ট হবে, বাট তুমি যদি আলফা বিটা এগুলার ফর্মুলা জানো, তারপরে ভি এ কেমনে বের করতে হয় এটা যদি মনে থাকে, তাহলে বিটা ইন্টু আর এল বাই আর আই বের করতে পারবা। তাহলে সেখান থেকে হচ্ছে পাওয়ারটা হচ্ছে বিটা স্কোয়ার আর এল বাই আর আই। ব্যাস এইভাবে মনে রাখতে পারবা। মানে একটার সাথে একটা কানেকশন করে মনে রাখতে হবে। কানেকশন তৈরি করতে না পারলে সহজে হচ্ছে ভুলেও যাবা আবার। আচ্ছা, এইবার একটা একটু প্রবলেম দেখি। বলছে এনপিএন ট্রানজিস্টরকে প্রথমে সাধারণ নিঃসারক, সাধারণ নিঃসারক মানে কি এমিটার, কমন এমিটার, সাধারণ নিঃসারক কমন এমিটার বিন্যাসে সংযোগ দিয়ে নিঃসারক প্রবাহ 1.92 আর পিঠ প্রবাহ 0.08। নিঃসারক প্রবাহ মানে এমিটার কারেন্ট আইই, আর হচ্ছে পিঠ প্রবাহ মানে বেজ কারেন্ট, এই যে বেজ কারেন্ট আই বি, এটা পাওয়া গেল। আবার পরে বলছে সাধারণ ভূমি মানে কমন বেজ, কমন বেজ বিন্যাসে সংযোগ দিয়ে নিঃসারক প্রবাহ সংযোগ প্রবাহের মান 5 গুণ করা হলো, ওইটা পরের কথা। তাহলে উদ্দীপক অনুসারে প্রবাহ লাভ নির্ণয় করো। গতে কি বলছে দেখি। গ, প্রবাহ লাভ বের করতে বলছে। আমার ডাটা কি দিছে, নিঃসারক প্রবাহ এমিটার কারেন্ট আইই ইকুয়ালস 1.92 মিলিঅ্যাম্পিয়ার, বেজ কারেন্ট আইবি ইকুয়ালস 0.08 মিলিঅ্যাম্পিয়ার। তাইলে আমার বের করতে হবে তো হচ্ছে কোন জিনিস বের করতে হবে, প্রবাহ লাভ, বিটা বের করতে হবে। তো বিটা বের করার জন্য তো আইসি লাগে, আইসি আমি কেমনে পাবো। তা আমরা জানি আইসি প্লাস আইবি হচ্ছে আইই, তাহলে আইসি নিশ্চয়ই আইই মাইনাস আইবি, তাহলে আইই মাইনাস আইবি, তাহলে আমরা আইসি পেয়ে যাব। সেই আইসি কত, 1.92 মাইনাস 0.08, তাহলে 1.84, 1.84 মিলিঅ্যাম্পিয়ার, এটা পাইলাম। তাহলে বিটা ইকুয়ালস আইসি ডিভাইডেড বাই আইবি। তাহলে হচ্ছে 1.84 ডিভাইডেড বাই 0.08 মানে 23, 23 পাওয়া গেল, 23। এইটা একটা মেথড। আবার এইটাই তুমি কিভাবে করতে পারতা, তোমার হচ্ছে আইসি বাই আইই ওইখান থেকে আলফা বের করে নিয়েও তুমি করতে পারতা। বাট আলফা বের করে নিলে আরেকটা স্টেপ বেশি লাগতো। তো দরকার নাই, আমরা যেহেতু আইসি বের করে আইসি বাই আইবি বের করছি, তাহলেই আমাদের চলবে। আলফা বের করেও এটা আসলে করা যাইতো, বাট আপাতত করতেছি না। তাহলে এটা গেল আমাদের হচ্ছে গ। এখন ঘতে কি বলছে, ঘতে বলছে উদ্দীপকের সংযোগ বিন্যাস পরিবর্তন করায়। পরিবর্তন করে কি করছি আমরা, কমন বেজ বানাইছি। বিবর্ধন গুণকের মান পরিবর্তন হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রবাহ বিবর্ধন গুণক এর মান, তাহলে প্রবাহ বিবর্ধন গুণক আগে কত ছিল একটু বের করি। তাহলে আগে প্রবাহ বিবর্ধন গুণক আলফা, আলফা কত ছিল, বিটার ভ্যালু জানা আছে, তাহলে আলফা তো বিটা থেকে বের করে নিতে পারি। তাহলে আলফা হচ্ছে আমাদের বিটা বাই 1 প্লাস বিটা, একটু আগেই দেখছি। তাহলে 23/24, তাহলে 23/24 করলে কত হয়, এটা আসে হচ্ছে 0.95833, 0.95833। এটা হচ্ছে আমাদের আলফার ভ্যালু। এরপরে কি বলছে দেখো, নিঃসারক প্রবাহ এবং সংগ্রাহক প্রবাহের মান 5 গুণ করা হইলো। তাহলে নতুন নিঃসারক প্রবাহ, নতুন নিঃসারক প্রবাহ, নতুন নিঃসারক প্রবাহ আইই প্রাইম, আগের নিঃসারক প্রবাহ কত,
1.92, 1.92 ইন্টু 5, তাহলে দেখি কত হয়। 1.92 ইন্টু 5, 9.6, 9.6 মিলি অ্যাম্পিয়ার। আর হচ্ছে সংগ্রাহক প্রবাহের মান 5 গুণ করা হলো। সংগ্রাহক প্রবাহ কত? 1.84। তাহলে সংগ্রাহক প্রবাহ 1.84 ইন্টু 5, তাহলে কত হয় আমাদের? 1.84 ইন্টু 5, তাহলে আসতেছে 9.2, 9.2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে স্বভাবতই নতুন বেজ কারেন্ট আই বি তুমি এটাও বের করতে পারবা। কেমনে বের করবা? আই ই থেকে তুমি আই সি বিয়োগ দাও। তাহলে হচ্ছে 9.6 থেকে 9.2 বিয়োগ দিলে 0.4 থাকে। এই 0.4 মিলি অ্যাম্পিয়ারটাই বেজ কারেন্ট। তাহলে নতুন আলফা সেটা কত? আলফা হচ্ছে আইসি বাই আইই। ও আমার বি লাগতো না, আসলে আমি শুধু শুধু বের করলাম। তাহলে আইসি প্রাইম বাই আই ই প্রাইম, দেখি কত আসে। তাহলে আইসি প্রাইম বাই আই ই প্রাইম 9.2 ডিভাইডেড বাই 9.6, এক্স্যাক্টলি 0.95833, 0.95833। তার মানে হচ্ছে একই থাকে, আলফা একই থাকে। তাহলে সার্কিটে কারেন্ট টারেন্ট চেঞ্জ হইলেও এমন ভাবে চেঞ্জ হয় যাতে আলফাটা সেম থাকে। বুঝতে পারছো না? ওকে, ঠিক আছে। তাহলে এইখানে এসে ছোট্ট একটা বিরতি দেই, তারপর বিরতির পরে আমরা বাকি প্রবলেমগুলো করব। তাহলে আমাদের এখন এক্স্যাক্টলি কয়টা বাজে দেখে নেই। মোটামুটি 9টা বাজে। তাহলে 9টা 10-এর দিকে আমরা তেলে ফেরত আসার চেষ্টা করব।
তো এখানে হচ্ছে এনপিএন ট্রানজিস্টর দেখা যাচ্ছে। তো এনপিএন ট্রানজিস্টরে বলছে আলফার ভ্যালু নির্ণয় করতে। তো এখানে ইনফরমেশন কি দেওয়া আছে একটু দেখি। ইনফরমেশন দেওয়া আছে যে এমিটার কারেন্ট আইই, এইটা আমি দেখতে পাচ্ছি 0.85 মিলি অ্যাম্পিয়ার, 0.85 মিলি অ্যাম্পিয়ার। আর কি আছে, আইবি বেজ কারেন্ট 0.05 মিলি অ্যাম্পিয়ার, বেজ কারেন্ট 0.05 মিলি অ্যাম্পিয়ার। এখন তোমাকে বলছে যে এটার আলফা বের করতে। তো আলফার জন্য তো হচ্ছে কালেক্টর কারেন্ট লাগে, তাহলে কালেক্টর কারেন্ট আমরা কিভাবে পাবো? কালেক্টর কারেন্ট হচ্ছে এই দুইটার পার্থক্য থেকে পাবো, আইই মাইনাস আইবি। তো আমরা 0.85 থেকে 0.05 বিয়োগ করে দিলাম, তাহলে 0.8, 0.8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আলফা ইকুয়ালস আইসি বাই আইই, তাহলে আলফা পেয়ে যাব। তাহলে আইসি হচ্ছে আমাদের 0.8, আইই হচ্ছে 0.85, তাহলে পেয়ে গেলাম 0.94118, 0.94118, এটা হচ্ছে আলফা। আর ঘতে বলছে এটাকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করে বর্তনী চিত্র অঙ্কন করো এবং কার্যপ্রণালী ব্যাখ্যা করো। এনপিএন ট্রানজিস্টরই তো, তাই না? তাহলে এনপিএন ট্রানজিস্টরের জন্য অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করতে চাই। এটা অলরেডি কিন্তু আমরা কয়েকবার করে ফেলছি। তাহলে কালেক্টর, বেজ, এমিটার, বেজ থেকে কানেকশন গেল, কালেক্টর থেকে এমিটারে একটা লুপ, বেজ থেকে এমিটারে একটা লুপ। এখানে এখানে আমরা হচ্ছে ব্যাটারি দিব, এখানে এখানে রেজিস্ট্যান্স দিব। তাহলে এখানে আমার একটা রেজিস্ট্যান্স, এটার অ্যাক্রসে আমরা সিগন্যাল দিচ্ছি। তাহলে এটা আমাদের হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স, এখানে আমরা সিগন্যাল দিচ্ছি, এসি সিগন্যাল। আর এখানে আমরা ব্যাটারি দিব, বেজ, এটা যেহেতু এন পি এন ট্রানজিস্টর, তাই এখানে পজিটিভ দিতে হবে। আর এখানে কালেক্টরটা যেহেতু এন, তাহলে এটাকে রিভার্সে রাখতে গেলে ওই পাশে আমার পজিটিভই দেওয়া লাগতেছে। এটা আমার লোড রেজিস্ট্যান্স আর এল, এটার অ্যাক্রসে আমি আউটপুট পাবো। তাহলে এটার অ্যাক্রসে যে আউটপুট পাচ্ছি সেটা হচ্ছে ভি আউটপুট, এইটা। তো এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার হিসেবে যে ট্রানজিস্টরের ব্যবহার, এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। তো ওইটাই এখানে আবার সুন্দর করে লিখে দিবা। অ্যাম্প্লিফায়ার হিসেবে ট্রানজিস্টর তোমাদের বইয়েও খুব সুন্দর করে কনসাইজলি আছে, এক্স্যাক্টলি ওইটাই লিখবা। আর আজকের ক্লাসে আমি তো আবার বলছি, তো ওই পার্টটুকু লিখবা, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, 1 নং ট্রানজিস্টরের নিঃসারক প্রবাহ বের করতে বলছে। 1 নং ট্রানজিস্টর হচ্ছে এই যে এইটা। তাহলে 1 নং ট্রানজিস্টরের নিঃসারক প্রবাহ, এইটা হচ্ছে এমিটার তীর চিহ্ন দেওয়াটা, তাহলে এটা নিশ্চয়ই কালেক্টর। কালেক্টর কারেন্ট আইসি দেওয়া আছে 1.056 মিলিঅ্যাম্পিয়ার। আবার আলফা দেওয়া আছে, আলফা হচ্ছে 0.96। তো আমাদেরকে নিঃসারক প্রবাহ বা এমিটার কারেন্ট বের করতে হবে, এটা তো সংগ্রাহক প্রবাহ বা কালেক্টর। তাহলে এমিটার কেমনে বের করি? আলফার ভ্যালু কি? আলফা ইকুয়ালস হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইই। তাহলে সেখান থেকে আইই ইকুয়ালস আইসি ডিভাইডেড বাই আলফা। তাহলে আইসি কে আমরা আলফা দিয়ে ভাগ করি, 1.056 ডিভাইডেড বাই 0.96, তাহলে 1.1 আসে, 1.1 মিলিঅ্যাম্পিয়ার। এটাই নিঃসারক প্রবাহ, এমিটার কারেন্ট। কালেক্টর কারেন্ট চাই নাই, সরি কালেক্টর কারেন্ট দিয়ে দিছে, বেজ কারেন্ট চাই নাই। তাহলে এইবার ঘতে আসি। বলছে বিবর্ধক হিসাবে কোন ট্রানজিস্টর বেশি উপযোগী, গাণিতিক বিশ্লেষণ দাও। তাহলে বিবর্ধক হিসাবে বের করতে গেলে আমার তো হচ্ছে বিটার ভ্যালু লাগবে, প্রবাহ লাভ যেটা। তাহলে হচ্ছে 1 নং, 1 নং এ আলফা 1 ইকুয়ালস হচ্ছে আমরা জানি এই যে এই ভ্যালুটা 0.96, 0.96। তাহলে সুতরাং বিটা 1 কত? বিটা 1 আমরা হচ্ছে বিটাকে কেমনে জানি বাইর করতাম, সেটা হচ্ছে আলফা ডিভাইডেড বাই 1 - আলফা। তাহলে আলফার জায়গায় 0.96 বসায় দাও, 0.96 ডিভাইডেড বাই 1 - 0.96, 24 আসে। তাহলে এখানে 24 পাইলাম। আর 2 নং এর জন্য, 2 নং এর জন্য দেখি ওইখানে ইনফরমেশন কি দেওয়া। এমিটার কারেন্ট এইটা, কালেক্টর কারেন্ট এইটা। তাহলে কালেক্টর কারেন্ট আইসি2, সেটা দেওয়া হচ্ছে 1.25 মিলিঅ্যাম্পিয়ার, 1.25 মিলিঅ্যাম্পিয়ার।
এমিটার কারেন্ট IE2, এটা দেওয়া 1.356, 1.356 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই দুইটা থেকে কম্পেয়ার করে আমরা হচ্ছে চাইলে আলফা বের করে ফেলতে পারি, দেন আলফা থেকে হচ্ছে বিটা বের করতে পারি। তাহলে চলো আলফা বের করি। তাহলে আলফা 2 ইকুয়ালস IC বাই IE, 1.25, 1.356। তাহলে দেখি কত আসে। 1.25, 1.356, 0.92183, 0.92183। সুতরাং বিটা টু এর ভ্যালু আলফা টু ডিভাইডেড বাই 1 - আলফা 2। তাহলে আসতেছে 11.8, 11.8। তো এই দুইটা তুলনা করে 1 নং ভালো, যেটার প্রবাহ লাভ বেশি। যেহেতু আলফা 1 আলফা 2 এর চেয়ে বড়, তাহলে ওইটা ভালো। এটাই তোমার অ্যান্সার। ওকে, তাহলে এর পরের প্রবলেমটায় যাই। পরেরটাই বলছে প্রবাহ বিবর্ধন গুণক এটা হচ্ছে বের করতে। প্রবাহ বিবর্ধন গুণক। তো এখানে প্রবাহ বিবর্ধন গুণক এটা আসলে বের করার ভালো ওয়ে আছে কিনা এটা একটু দেখতে হবে। আর দ্বিতীয়ত বলছে যে বিবর্ধিত সংকেত পাওয়া সম্ভব কিনা ভোল্টেজ গেইন বের করার মাধ্যমে তোমাকে দেখতে বলছে। তো এখানে এই এই ভোল্টেজটার না ভ্যালুই দিয়ে দেয় নাই আমাদের, আবার এই ভোল্টেজটারও ভ্যালু দিয়ে দেয় নাই। কিন্তু দেখো একটা জিনিস দিয়ে দিছে, এই যে ভি আউটপুট হচ্ছে এইটার অ্যাক্রসে, তাহলে এই কারেন্ট আর এই রেজিস্ট্যান্সের গুণফল। তাহলে ভি আউটপুট এইটা আমরা পেয়ে যাচ্ছি রেজিস্ট্যান্স আর এল ইন্টু আমাদের IC। তাহলে এটা আমাদের কত হয়, 2 × 40 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 80 মিলিভোল্ট, 80 মিলিভোল্ট, 80 মিলিভোল্ট। আর ভি ইন এখানে দেওয়াই আছে, ভি ইন প্রশ্নেই দেওয়া আছে 0.02, 0.02 ভোল্ট। তো 0.02 ভোল্ট মিলিভোল্টে নিলে কত হবে, 20 মিলিভোল্ট, 20 মিলিভোল্ট। তাহলে হচ্ছে ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইন, এটাই তো হচ্ছে ভোল্টেজ গেইন। তাহলে ভোল্টেজ গেইন হচ্ছে 80 মিলি ডিভাইডেড বাই 20 মিলি, মিলি মিলি কাটা 4, হুইচ ইজ গ্রেটার দেন 1। তার মানে হচ্ছে সম্ভব। অ্যাম্প্লিফিকেশন একের চেয়ে বেশি, অ্যাম্প্লিফিকেশন একের চেয়ে বেশি মানে সম্ভব। আর আমরা যদি হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক বের করতে চাই, প্রবাহ বিবর্ধন গুণক মেইনস হচ্ছে আলফা, তাহলে তো আসলে বিটা লাগবে। কারণ এখানে একটা কারেন্ট জানি, বাকি কারেন্ট গুলো আমরা জানি না। তাহলে বিটার থেকে আমরা হচ্ছে আলফা বের করতে পারবো। তাহলে সেইটা বের করার জন্য একটা উপায় অবশ্য আছে, এই যে এইটা আমরা পাইছি, ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন হচ্ছে 4। আর এটাকে লেখা যায় হচ্ছে বিটা ইন্টু RL ডিভাইডেড বাই RI। এখানে হচ্ছে আমাদের বিটার ভ্যালু কত জানি না, আর RL লোড রেজিস্ট্যান্স হচ্ছে 2, আর ইন হচ্ছে আমাদের এখানে 5। তাহলে এখান থেকে বিটার ভ্যালুটা বের হয়ে আসতে পারে। তাহলে দেখি বিটার ভ্যালু কত। যদিও এখানে হচ্ছে ডাটা ইনকনসিস্টেন্ট, কারণ এখানে হচ্ছে এই ভ্যালু দেওয়া নাই, এই ভ্যালু দেওয়া নাই, একটা কারেন্ট দেওয়া আছে। আর এখানে হচ্ছে আবার আহ এখানে যে জাংশন ভোল্টেজটা পার হবে তার জন্য আসলে এই বায়াসিং ভোল্টেজটা দেওয়া দরকার ছিল। তো যাই হোক, যা আছে তাই নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে 4 × 5 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে বিটা। এই যে 4 × 5 ডিভাইডেড বাই 2, 4 × 5 ডিভাইডেড বাই 2, 10। তাহলে বিটার ভ্যালু আসতেছে আমাদের 10। তাহলে বিটার ভ্যালু 10। তাহলে আলফার ভ্যালু কত, বিটা বাই 1 + বিটা, 10/11। তাহলে আসতেছে 0.9091, 0.9091 প্রবাহ বিবর্ধন গুণক আলফা। তাহলে আলফা আমরা বের করে ফেললাম। গেল এইটা। এরপরে এটা অবশ্য তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেওয়া, সেম সিমিলার জিনিস নিজেরা একটু ট্রাই করবা। আর আরো একটা আছে, এই যে এটা বলছে মাহি এবং রাহি ইলেকট্রনিক্স দোকান থেকে দুইটা এনপিএন ট্রানজিস্টর কিনে আনে। তাহলে মাহির ট্রানজিস্টরে কি হয়েছে দেখি একটু। মাহির ট্রানজিস্টরে বলছে ইনপুট ভোল্টেজ ভি ইন সেটা হচ্ছে 2 ভোল্ট। তারপর হচ্ছে ইনপুট রোধ সেটা হচ্ছে 50 ওহম।
তারপর হচ্ছে লোড রেজিস্ট্যান্স, ভার রোধ, সেটা হচ্ছে 4 ওহম। আর সংগ্রাহক প্রবাহ, কালেক্টর কারেন্ট, ইকুয়ালস হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার। ওকে, ভেরি গুড। তো এখন বলছে মাহির ট্রানজিস্টরের ভোল্টেজ গেইন নির্ণয় করো তো। মাহির ট্রানজিস্টরের ভোল্টেজ গেইন তোমাকে বের করতে বলছে। তাহলে ভোল্টেজ গেইন আমরা কেমনে বের করব? ভোল্টেজ গেইন বের করার জন্য আমার ইনপুট ভোল্টেজ আছে, ইনপুট রেজিস্ট্যান্স আছে, এখান থেকে হচ্ছে আমার ইনপুটের কারেন্ট অর্থাৎ বেজ কারেন্টটা বের করা যাবে। আর বেস কারেন্ট বের করতে পারলে আমি হচ্ছে বিটা বের করতে পারবো। বিটা বের করতে পারলে, হ্যাঁ, তাইলে আমার হচ্ছে ভোল্টেজ গেইন বের করা যাবে। তাহলে ভোল্টেজ গেইন হচ্ছে বিটা আর এল বাই আর আই। আচ্ছা, আমাদের এখানে বিটা তো দিয়ে দেয় নাই কোথাও, তাই না? না, দিয়ে দেয়নি। তাহলে ভোল্টেজ গেইন বের করতে বলছে মাহির ট্রানজিস্টরের জন্য। তাহলে বিটা আমাকে আসলে বের করেই নিতে হবে। বিটা হচ্ছে আইসি বাই আইবি ইন্টু আর এল বাই আর আই। তাহলে আইবি আমরা কেমনে পাবো? ইনপুটে ভোল্টেজ হচ্ছে 2, ইনপুটে রেজিস্ট্যান্স হচ্ছে 50, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। 0.04, 0.04। আর ওইটা হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার। অবশ্য এখানে একটা জিনিস আহ রয়ে গেছে, সেটা হচ্ছে তোমার যখন তুমি ছবিটা আঁকবা, আমি একটু এঁকে দেখাই একটা জিনিস। এই যে এইটা একটু কনসিডারেশনে আনার বিষয় আছে। তোমার এখানে যে রেজিস্ট্যান্সটা আছে, সেই রেজিস্ট্যান্সের কারণে এটার ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে, ওইখানে কিন্তু 0.7 ভোল্ট ড্রপ হয়। 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট ড্রপ হয়। কেন হয়? ওই যে এনপিএন ট্রানজিস্টর তো, তাহলে হচ্ছে পি থেকে এনে আমার 0.7 ভোল্টের একটা ড্রপ আছে। তাহলে আমার এই বিটা বের করতে গেলে 2কে হচ্ছে ওই 50 ওহম দিয়ে ভাগ করলে হবে না, এখান থেকে 0.7 আসলে বাদ দিয়ে নিতে হবে। তাহলে আমি এখানে পরের লাইনটাতে লিখতেছি 2 - 0.7 ডিভাইডেড বাই 50। তাহলে এটা হচ্ছে আমাদের আইবি। আর আইসি দেওয়া, এটা হচ্ছে 30 মিলি, ইন্টু আর এল লোড রেজিস্ট্যান্স কত, 4। তারপরে হচ্ছে আর আই ইনপুট রেজিস্ট্যান্স কত, 50। তাইলে তুমি হচ্ছে ভোল্টেজ গেইন পাবা। তাহলে দেখি আসলে এটা কত আসে। তাহলে আমাদের এখানে হচ্ছে 30 মিলি ডিভাইডেড বাই 2 - 0.7 ডিভাইডেড বাই 50। আর ইনটু হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স 4, ইনপুট রেজিস্ট্যান্স 50। তাহলে আসতেছে মাত্র 0.09। খুবই কম আসতেছে। তাহলে খুবই কম আসতেছে, 0.09 এরকম আসতেছে। আমাদের কারেন্টটা কত আসে এক্স্যাক্টলি একটু দেখে নেই। 1.3 ডিভাইডেড বাই 50। ও, 26 মিলি অ্যাম্পিয়ার আসতেছে। 26 মিলি অ্যাম্পিয়ার। তাহলে তার তুলনায় আইসি যেটা 30 মিলি অ্যাম্পিয়ার, এটা আসলে খুব সামান্যই বেশি। তাহলে আইসি বাই আইবি এটাই তো বিটা। তাহলে আইসি বাই আইবি এটাই তো বিটা। বিটাটা কত তাহলে একটু দেখি। তাহলে হচ্ছে 30/26। ও, বিটার ভ্যালু খুবই কম, বিটার ভ্যালু মাত্র 1.15। ঠিকই আছে, তাহলে এরকম হবেই। বিটার ভ্যালু খুবই কম আসছে এখানে। আচ্ছা, তাহলে এইটুক তো গেল। আর এছাড়া আমাদের এখানে আর কি বের করতে বলছে যে ক্ষমতা বিবর্ধন এটা সমান হবে কিনা, গাণিতিক ভাবে মতামত দিতে বলছে। তাহলে ক্ষমতা বিবর্ধন, তাহলে রাহির ট্রানজিস্টরেরটাও তো বের করা দরকার। মাহিরটাও বের করে ফেলি। মাহিরটা হচ্ছে বিটা স্কয়ার আর এল বাই আর আই। তাহলে বিটা আমাদের কত আসছে, 1.154। 1.154 বিটা ইকুয়ালস 1.154 কোত্থেকে পাইলাম? এই যে আইসি বাই আইবি, এটাই বিটা। তাহলে 1.154 এটাকে স্কয়ার করতে হবে, ইন্টু আর এল বাই আর আই। আর এল লোড রেজিস্ট্যান্স কত, ইনপুট রোধ আর ভার রোধ, ইনপুট রোধ আর ভার রোধ, এই যে। তাহলে আর এল বাই আর আই, আর এল বাই আর আই, তাহলে আসতেছে 0.106। 0.106।
আর রাহির ট্রানজিস্টরটা একটু দেখি তো, রাহিরটা কি হয়েছে কাহিনী। রাহির বলছে হচ্ছে আহ প্রবাহ লাভ, প্রবাহ লাভ মানে হচ্ছে বিটা, বিটা দিয়েই দিছে, এটা হচ্ছে 80, ও অনেক বেশি, এমনিই বেশি অনেক। তারপরে হচ্ছে ইনপুট রোধ এবং ভার রোধ 40 আর 60। তাহলে ইনপুট রোধ আর আই, এটা হচ্ছে 40, ভার রোধ আর এল, এটা হচ্ছে 60। তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি পাওয়ার গেইন বের করে ফেলতে পারি। তাহলে হচ্ছে বিটা স্কোয়ার আর এল বাই আর আই, সেটা কত? তাহলে বিটা স্কোয়ার 80 স্কোয়ার আর এল বাই আর আই, অনেক বেশি, 9600, 9600। তার মানে হচ্ছে রাহিরটা ভালো, ক্ষমতা বিবর্ধন সমান না, রাহিরটার অবশ্যই ক্ষমতা বিবর্ধন অনেক বেশি, এইটাই আর কিছু না। তাহলে এখানে আসলে ঝামেলাটা যেটা করছিল, তোমার ইনপুট রোধ ভার রোধ, এই যে ইনপুট রোধ অনেক বেশি, ভার রোধ বরং অনেক কম হয়ে গেছে, এই জন্য ইনপুট রোধ বেশি, ভার রোধ হচ্ছে এখানে অনেক কম। ওকে। আর কালেক্টর কারেন্ট আর বেজ কারেন্টের মধ্যে পার্থক্যটা এখানে অনেক কম আসছে, এই জন্যই মেইনলি ওইটা বেশি সাফার করছে। ঠিক আছে। আচ্ছা, একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে α.9 হলে বিটা কত? তা আমাদের তো আলফার সাথে বিটার সম্পর্ক জানাই আছে, বিটা হচ্ছে α/1 - α। তাহলে আলফা হচ্ছে 0.9, তাহলে 0.9 / 1 - 0.9, তাহলে 9 হয়, এটা তোমাদের অ্যান্সার। তারপরে কমন এমিটার বর্তনীতে কালেক্টর আর এমিটারের মাঝে ভোল্টেজ স্থির থাকলে বেজ কারেন্ট আর কালেক্টর কারেন্টের যে লেখচিত্র সেটা দেখানো হয়েছে। তাহলে ঢালটা কোনটা? ঢালটা হচ্ছে IC/IB। তাহলে IC/IB হচ্ছে বিটা, বিটা হচ্ছে প্রবাহ লাভ, এই যে প্রবাহ লাভ, আর প্রবাহ বিবর্ধন গুণক হচ্ছে আলফা। তো IC/IB এটা তো বিটা, তাহলে বিটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে। আর এই যে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন, এখন দেখো এখানে মোটামুটি আমরা হচ্ছে সবই বের করে ফেলছি। ডিপ্লেশন লেয়ার কি গত ক্লাসে বোঝানো হয়েছে, সম্মুখ বায়াস কি, পিতে পজিটিভ এনতে নেগেটিভ দেওয়া, তাহলে পি থেকে এন এর দিকে কারেন্ট যায়, এটাই সম্মুখ বায়াস। রেকটিফায়ার কি, যেই যন্ত্রাংশ বা যেই কম্পোনেন্ট তোমার হচ্ছে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে তাকে রেকটিফায়ার বলে। পিএন জাংশন কাকে বলে? ওই যে আমরা একটা সিলিকন সেমিকন্ডাক্টরের এক পাশে পি টাইপ ডোপিং করলাম, এক পাশে এন টাইপ ডোপিং করলাম, তাহলে পি আর এন এর যে সংযোগ স্থলটা তৈরি হইলো, এটাই জাংশন। ব্রেকডাউন ভোল্টেজ কাকে বলে? আমরা যদি রিভার্স বায়াসে পিএন জাংশনে ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে ভোল্টেজের মান বাড়াইতে বাড়াইতে একটা নির্দিষ্ট মান অতিক্রম করলে তখন রিভার্স বায়াসে উল্টা দিকেই রিভার্স কারেন্ট যায় প্রচুর পরিমাণে, তো ওই ভোল্টেজটাকে ব্রেকডাউন ভোল্টেজ বলে। ট্রানজিস্টর কি? তিন পাওয়ালা ডিভাইস যেখানে NPN কিংবা PNP এই কনফিগারেশনে ডোপিং করা হয়, এটা হচ্ছে ট্রানজিস্টর। লিকেজ প্রবাহ কি জিনিস? আমরা যদি হচ্ছে এই রিভার্স বায়াসে রাখিও তারপরেও হালকা পরিমাণ কিছু কিন্তু কারেন্ট যায় উল্টা দিকে, খুবই সামান্য হইলেও, তো সেটা হচ্ছে লিকেজ প্রবাহ। পি টাইপ অর্ধপরিবাহী জিনিসটা কি? এটা আমরা গত ক্লাসে বিস্তারিতই ব্যাখ্যা করছি, তাহলে এই জিনিসগুলা আমরা এখন মোটামুটি চাইলেই উত্তর দিতে পারি। ওকে, তাহলে মোটামুটি আমাদের এখানে যা যা বলার ছিল এগুলা বলে ফেলছি। তাহলে এই জিনিসগুলো সবাই একটু ভালো করে দেখবা, যা যা বলছি জাস্ট এগুলাই খেয়াল করবা, তাইলেই হবে। অ্যানালগ আর ডিজিটালে পার্থক্য কি? অ্যানালগে হচ্ছে কোনো ক্লক সিগন্যাল নাই, ক্লক সিগন্যাল নেই বা ক্লক পালস নেই। আর ডিজিটালে হচ্ছে ক্লক পালস বা ক্লক সিগন্যাল এর ভিত্তিতে কাজ করে, এরকম।
তো এই জন্য তোমার মানে ঘটনাটা আসলে ঘটে কি অ্যানালগ আর ডিজিটালের মধ্যে, তাহলে হচ্ছে পার্থক্যটা আসলে কি দাঁড়ায়। তো অ্যানালগে তোমার সিগন্যালটা নির্দিষ্ট হচ্ছে একটা নিয়ম মেনে একদম পালস অনুযায়ী আসে এরকম না। তোমার ক্লক পালসটা কেমন এটা আগে দেখাই, তাইলেই হবে। যে ক্লক পালসটা হচ্ছে এরকম 0101 পরপর, এরকম নির্দিষ্ট দূরত্ব পরপর বা নির্দিষ্ট সময় পরপর 0101 আসতে থাকে। তাইলে অ্যানালগের যে সিগন্যাল, সেই সিগন্যাল কেমন হয়, অ্যানালগ সিগন্যাল, সেই সিগন্যাল কেমন হয়, সেই সিগন্যালটা যে কোনো রকম হইতে পারে, যে কোনো রকম হইতে পারে, এনিথিং। আর তাহলে ডিজিটালের সিগন্যাল কেমন হইতে পারে, ডিজিটাল সিগন্যাল এটা কেমন হইতে পারে। তাহলে ডিজিটাল সিগন্যাল হচ্ছে একদম ওই 10 বেসিসে হয়, 10 বেসিস হয়, যে এরকম। তারপরে পরপর দুইটা জিরো হইতে পারে, তারপরে একটা ওয়ান, তারপরে একটা জিরো, দুইটা ওয়ান হইতে পারে এরকম। তাহলে এখানে হচ্ছে 1 0 0 1 0 1 1 0 এরকম 10 বেসিসে হচ্ছে সিগন্যাল গুলো আসে। আর ক্লক পালসে এটা হচ্ছে 0 1 0 1 0 1 এরকম। এই ক্লক পালসটা এরকম নির্দিষ্ট সান্দিক গতিতে আসতে থাকে। অ্যানালগে কিন্তু হচ্ছে নির্দিষ্ট মানও নাই, নির্দিষ্ট হচ্ছে অ্যাম্পলিটিউড টেম্পলিটিউড বা হচ্ছে ধরো ফ্রিকোয়েন্সি এরকম নেই, যে কোনো ভাবে আসতে পারে। আর এটা হচ্ছে একদম নির্দিষ্ট এরকম নিয়ম মেনে 10 10 করে আসবে। তো এগুলো হচ্ছে মেইন পার্থক্য আর কি। ঠিক আছে, ওকে। তাহলে আপাতত আজকে এই পর্যন্ত রাখি। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ওই আইসিটির যে পার্টটুকু আছে এখানে ফিজিক্সের ভিতরে, নাম্বার সিস্টেম, তারপর হচ্ছে লজিক গেট, এগুলো নিয়ে একটু আলোচনা করবো না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে।